গুড ইভিনিং এভরিওয়ান। অডিও সবাই ঠিকঠাক পাচ্ছে, একটু কনফার্ম করবে। হ্যাঁ স্যার। তো আজকে আমরা 17 নম্বর ক্লাস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করবো। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলা ঠিক নয়, ইলেকশন প্রভিশন করবো অ্যাকচুয়ালি। কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ছাড়াও ইলেকশন প্রভিশনের মধ্যে আরো কিছু বিষয় রয়েছে। আর যদি আমরা ইলেকশন প্রভিশন দেখি, আমাদের ইলেকশন প্রভিশনের টোটাল প্রভিশনটা ইউকে থেকে নেওয়া। ব্রিটিশ পিরিয়ডেই আমাদের ভারতবর্ষে ইলেকশন সংক্রান্ত ব্যবস্থাপনা সব স্টার্ট হয়ে গেছে। ফলে আমরা সেই ইলেকশনের বিষয়গুলোকেই ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করেছি, যার একটা খুব ভালো কানেকশনও রয়েছে। মানে একদম যে ব্রিটিশদের কনসেপ্টটাই এসেছে তার অন্যতম প্রমাণ হচ্ছে ভারতবর্ষের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সে একই সঙ্গে কেন্দ্রের যেমন নির্বাচন পরিচালনা করে, বিভিন্ন রাজ্যের যে নির্বাচনগুলো হয় বিধানসভা বিধান পরিষদ, তার নির্বাচনও কিন্তু এই নির্বাচন কমিশন, সেন্ট্রালের নির্বাচন কমিশনই করে। এই ব্যাপারটা বেসিক্যালি ইউনিটারি কান্ট্রির ফিচার। এবং যেহেতু ব্রিটিশরা ইন্ডিয়াতে ইউনিটারি প্যাটার্নেই প্রথমে শুরু করেছিল, পরে গিয়ে শেষে গিয়ে 1937 সাল থেকে ফেডারেশন স্টার্ট করে, কিন্তু তার আগে তারা তো ইউনিটারি প্যাটার্নেই ফলো করছিল। তো তার ফলে পরবর্তীকালে যখন ভারতের সংবিধান তৈরি হয়েছে তার মধ্যে সেই ইউনিটারি প্যাটার্নেই রিফ্লেকশন থেকে গেছে। এবং তাই আমরা দেখবো যে আজকে আমাদের ভারতবর্ষের নির্বাচন কমিশনই সেন্ট্রাল এবং স্টেট উভয় সেক্টরের নির্বাচন করে। একমাত্র স্থানীয় যে নির্বাচন হয় অর্থাৎ লোকাল সেলফ গভর্নমেন্ট, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি নির্বাচন, সেগুলো বাদে সব নির্বাচন একইভাবে সেন্ট্রালের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো সেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সংক্রান্ত যে প্রভিশন, সেটা আমরা পার্ট 15-এ পাবো। পার্ট 15-এ আর্টিকেল 324 থেকে 329A পর্যন্ত আছে ইউনিয়ন লিস্টের বিষয়। এবং ইলেকশন কমিশনের যে প্রভিশন, সেটা কিন্তু আমরা জানি যে সংবিধান যেদিন অ্যাডপ্টেড হয় সেই দিন থেকে কিন্তু কার্যকরী হয়ে গেছিল। ফলে ইলেকশন প্রভিশনটা কিন্তু আমাদের ভারতবর্ষের কার্যকরী যদি বলা হয়, সেটাকে এনফোর্সমেন্ট কিন্তু 26 নভেম্বর 1949 থেকে স্টার্ট হয়েছে। বাট অফিসিয়ালি ইনগ্রেশন তার একটা তো ফিক্স ডেট করা উচিত। সেই জন্য অফিসিয়াল যে ইনগ্রেশন ডেট সেটা ঠিক করা হয় 25 জানুয়ারি 1950। অর্থাৎ এটা ফাংশনাল ওয়েতে কাজ করা শুরু করে 1950-এর 25 জানুয়ারি থেকে। এই ডেটটা আমাদের কাছে পপুলার বিকজ এই ডেটটাতে ন্যাশনাল ভোটার ডে সেলিব্রেট করা হয় এভরি ইয়ার। কারণটা এটাই যে ওই ডেটে ভারতের নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয়। সো নির্বাচন কমিশনের যাবতীয় যে প্রভিশন সব কিন্তু আর্টিকেল 324-এ দেওয়া আছে। এই 324-এর প্রথম যে ক্লজ আমাদের ফোকাস করা উচিত তা হচ্ছে ফাংশন। ইলেকশন কমিশনের ফাংশন দেওয়া আছে এর মধ্যে। এই ফাংশনের মধ্যে মেনলি কি থাকবে, নির্বাচনের বিষয়ই দেওয়া থাকবে। আমাদের ভারতবর্ষের মোট 6 রকমের ইলেকশন যা কিনা ভারতের নির্বাচন কমিশনের দ্বারা পরিচালিত হয়। কোন কোন নির্বাচন পরিচালনা করে ভারতের নির্বাচন কমিশন? পরিচালনা করে সেন্ট্রালের দুটো হাউসের নির্বাচন, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা। রাজ্যগুলোর বিধানসভা বিধান পরিষদের নির্বাচন, প্রত্যেকটা স্টেটে তো সেটা নেই। যেখানে আছে দুটো হাউস, যেখানে একটা হাউস আছে একটা হাউস। যেমন পশ্চিমবঙ্গে বিধান পরিষদ নেই, তাহলে শুধু পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচন পরিচালনা করবে। বাট বিহারে আছে, তাই বিহারে বিধানসভা বিধান পরিষদ দুটোরই পরিচালনা করবে। আর আমাদের ভারতের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি সেই দুটো নির্বাচনও এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দ্বারাই কন্ডাক্টেড হয়। তো এই আর্টিকেল 324-এর ক্লজ 1, যেটার মধ্যে এই ফাংশনে বলা হয়েছে যে both houses of parliament, both houses of state legislature as well as president vice presidential election conducted by the election commission of India. ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বাকি যে বিষয়পত্র রয়েছে সেগুলো আমরা 324-এর মধ্যেই পাবো। যেমন প্রথমে যেটা ফোকাস করা উচিত তা হচ্ছে এর কম্পোজিশন। এই কম্পোজিশন নিয়ে বেশ বিতর্ক ছিল একটা সময়, এবং এতটা এখানে বিতর্ক তৈরি হয় যে সুপ্রিম কোর্ট পর্যন্ত জল গড়ায়। সুপ্রিম কোর্ট আলটিমেটলি বলে দেয় যে ভারতের নির্বাচন কমিশনের গঠন কি হবে এটা টাইম টু টাইম প্রেসিডেন্ট ক্যান ডিসাইড। কারণ ভারতের আগে একজন ছিলেন মেম্বার, সেটা হচ্ছে সিঙ্গেল মেম্বার বডি ছিল সেই সময়। বাট আমরা দেখবো যে 90s থেকে এটা মোটামুটি মাল্টি মেম্বার বডি করে দেওয়া হয়। যখনই করা হয় তখন এটা নিয়ে প্রশ্ন ওঠে যে এটা মাল্টি মেম্বার কি করে হয়। তখন সুপ্রিম কোর্ট ক্লারিফাই করে দেয় যে ইলেকশন কমিশনের একজন চেয়ারম্যান থাকবেন, আর অন্যান্য মেম্বারের সংখ্যা কত হবে সেটা প্রেসিডেন্ট ক্যান ডিসাইড। আর প্রেসিডেন্ট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমরা জানি পার্লামেন্টারি প্রসেস মেনটেন করে করা যেতে পারে। যেমন আমরা দেখবো যে সুপ্রিম কোর্টের জাজেসদের যে সংখ্যা পার্লামেন্ট ঠিক করে। তো এরকম ভাবে এখানেও কিন্তু পার্লামেন্টারি সিদ্ধান্তের ভিত্তিতে রাষ্ট্রপতির দ্বারা সেটাকে নির্দিষ্ট করা হয়।
এর ফলে বর্তমানে আমাদের নির্বাচন কমিশনে আমরা জানি 3জন মেম্বার থাকে, একজন চিফ ইলেকশন কমিশনার থাকেন যিনি চেয়ারম্যানের পোস্ট হোল্ড করেন, আর 2জন আদার মেম্বার্স থাকেন যাদেরকে আমরা শুধু ইলেকশন কমিশনার বলি। এই মুহূর্তে আমাদের ভারতবর্ষের চিফ ইলেকশন কমিশনার রয়েছেন জ্ঞানেশ কুমার, এবং আমাদের ভারতবর্ষে আরো 2জন মেম্বার্স রয়েছেন ইলেকশন কমিশনে। এই 3জন নিয়ে ভারতের নির্বাচন কমিশন গঠিত রয়েছে। ইলেকশন কমিশনের আরেকটি যে গুরুত্বপূর্ণ পয়েন্ট 324 আছে তা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে দেখবো আগে যেটা হতো যে ইলেকশন কমিশনারদের অ্যাপয়েন্টমেন্ট প্রেসিডেন্ট করতেন। কোনো নির্দিষ্ট সেক্টর থেকে এরকম রেকমেন্ডেশনের কথা স্পষ্ট করে বলা ছিল না, ফলে এটা বেসিক্যালি ওই আর 5টা পোস্টের ক্ষেত্রে যেমন হয় পিএম এর অ্যাডভাইস, ইউনিয়ন ক্যাবিনেটের অ্যাডভাইসে হতো। তো এটা নিয়ে রিসেন্টলি কিছু প্রভিশন চেঞ্জ হয়েছে এবং আমরা দেখবো এখানে ইলেকশন কমিশনের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে মানে মেম্বার চেয়ারম্যানদের ক্ষেত্রে একটি কমিটি এটা রেকমেন্ডেশন কমিটি থাকে, সেই কমিটির রেকমেন্ডেশনের ভিত্তিতে প্রেসিডেন্ট করে। এই কমিটির মেম্বার কারা থাকবেন বলছে, এই সিলেকশন কমিটিতে প্রাইম মিনিস্টার থাকবেন, লিডার অফ দি অপোজিশন ইন লোকসভা থাকবেন, বা যদি না হয় তাহলে লার্জেস্ট অপোজিশন পার্টি যেটা থাকবে সে হবে তার লিডার, আর একজন ক্যাবিনেট মিনিস্টার প্রাইম মিনিস্টারের নির্দিষ্ট করা। এই 3জন নিয়ে তৈরি হবে। এই 3জনের রেকমেন্ডেশন তিনজনের কমিটি থাকবে, সার্চ কমিটি বা সিলেকশন কমিটি। সেই সিলেকশন কমিশনের রেকমেন্ডেশন নিয়ে অ্যাপয়েন্টমেন্ট হবে। এখন এটা নিয়ে মাঝখানে বিতর্ক এই জন্য হয় কারণ আগে যখন প্রথম সিদ্ধান্ত হয় তখন এই জায়গাটায় চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিল, এটাকে মডিফাই করে বর্তমানে আর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নয় বরং ইউনিয়ন ক্যাবিনেটের একজন মন্ত্রী যিনি প্রাইম মিনিস্টারের দ্বারা নির্দিষ্ট করা এরকম ব্যক্তি নিয়ে হবে। আগে যেটা হতো 3জনের যে বডি ছিল তাতে অপোজিশন পার্টির লিডার এবং প্রাইম মিনিস্টার, এরা তো অপোজিশন পুরো পার্টিরই লোক হচ্ছে, কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি কিন্তু কোনো পার্টির লোক না, নিউট্রাল একজন ব্যক্তি, ফলে স্বাভাবিকভাবেই সিদ্ধান্ত গ্রহণটা আরো বেটার হতো। বাট এখানে যখন ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টারকে রাখা হচ্ছে যাকে আবার পিএম ঠিক করে দিচ্ছে, যিনি কিনা পুরোপুরি স্বাভাবিকভাবে সরকারি দলেরই লোক হবে, তো এটা আলটিমেটলি যেহেতু 3জন মেম্বার 2জনের সিদ্ধান্তে রেকমেন্ডেশন আলটিমেটলি ঠিক হয়, ফলে দেখা যায় যে আলটিমেটলি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তটাকেই কার্যকরী করা হয়। তো এটা নিয়ে বিতর্ক হয় যে কি দরকার ছিল তারা সিলেকশন কমিটি, সিম্পলি পিএম এর অ্যাডভাইসেই তো করে দিতে পারে, একই ব্যাপার হলো। এখানে অপোজিশন পার্টির লিডারের তো কোনো দাম থাকবে না কারণ তিনি তো একটা ভোট দিচ্ছেন, বাকি 2টো ভোটই তো সরকারের দলের থেকে চলে আসে। হোয়াটএভার, এটা নিয়েই বিতর্ক হয়েছিল এবং এটা তারপরে আর সুপ্রিম কোর্ট কিছু ক্লারিফাই দেয়নি, বলেছে যে এটা ঠিক আছে। তো এই হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের প্রেজেন্ট সিচুয়েশন। আমাদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কিন্তু রেকমেন্ডেশন লাগে সিলেকশন কমিটি। অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আমরা দেখব যে ওথ হবে অ্যাপয়েন্টমেন্টের পরে, সেই শপথ গ্রহণ সেটাও প্রেসিডেন্টের দ্বারাই কন্ডাক্টেড হয়, প্রত্যেকের অধি রাষ্ট্রপতি নেবে। কার্যকাল সম্পর্কে স্পষ্ট কিছু বলা না থাকলেও মোটামুটি 6 ইয়ার্স অর 65 ইয়ার্স অফ এজ এটা ফলো করা হয়। যদি তার আগে রিমুভ করতে হয় তাহলে একটা রেজিগনেশন তিনি নিজে দিতে পারেন, দিয়ে রিমুভ হতে পারেন, অথবা তাকে রিমুভ করে দেওয়া হলো। রিমুভ করে দেওয়ার ক্ষেত্রে আবার ফারাক দেখতে পাবো আমরা, চিফ ইলেকশন কমিশনারের যেভাবে রিমুভাল হয় আদার্সদের কিন্তু সেভাবে হয় না। চিফ ইলেকশন কমিশনারকে রিমুভ করতে গেলে প্রেসিডেন্ট রিমুভ করবে, কিন্তু তার আগে সুপ্রিম কোর্টের জাজেসদের যেভাবে রিমুভ করতে হয় সেম প্রসেস ফলো করতে হয়, অর্থাৎ রিমুভাল রেজলিউশন দুটো হাউস থেকে পাস করাতে হয় পার্লামেন্টের, অ্যান্ড দেন প্রেসিডেন্টকে সেই অ্যাডভাইস দিলে বা রিকমেন্ডেশন দিলে তার রেসপেক্টে প্রেসিডেন্ট চিফ ইলেকশন কমিশনারকে তার পোস্ট থেকে রিমুভ করে। অন্য যে 2জন ইলেকশন কমিশনার থাকেন তাদের কিন্তু এরকম কোনো প্রসেস মেনটেন করতে হয় না। চিফ ইলেকশন কমিশনার অ্যাডভাইস করলেই রাষ্ট্রপতি অন্যান্য 2জন ইলেকশন কমিশনারকে যে কোনো সময় তাদের পদ থেকে সরিয়ে দিতে পারেন। আমরা যখন এই মাল্টি মেম্বার করা হয় ইলেকশন কমিশন, সেই সময় সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল এই 3জন মেম্বার একই রকম ক্ষমতার অধিকারী হবেন, এই একমাত্র সেক্টর যেখানে চেয়ারম্যান এবং মেম্বারদের স্যালারিটাও সেম হয়, স্যালারির মধ্যেও কোনো রকম বৈষম্য নেই। কিন্তু যখন রিমুভালে আমরা ফোকাস করব দেখব রিমুভালে কিন্তু বোঝাই যাচ্ছে যে চেয়ারম্যানের ক্ষমতা বাকি 2জনের থেকে অনেক বেশি, কারণ 2জনের পদে থাকা বা না থাকাটাই চিফ ইলেকশন কমিশনারের উপর নির্ভর করে। তো এই রিমুভালের থ্রু দিয়ে আমরা বলতে পারি যে চেয়ারম্যান কিন্তু বাকিদের থেকে কিছুটা বেশি ক্ষমতা ভোগ করে। তো এই হচ্ছে রিমুভালের প্রসেস।
যদি আমি বলি যে সুপ্রিম কোর্টের জাজেসদের মতো রিমুভাল প্রসেস, তাহলে যদি প্রশ্ন হয় এবার যে চিফ ইলেকশন কমিশনার রিমুভ বাই হুম, কি হবে আনসার? সুপ্রিম কোর্ট পড়েছি জাস্ট দুদিন আগেই, মানে একটা ক্লাসের আগে। স্যার একবার বলবেন স্যার কোশ্চেনটা? দ্য চিফ ইলেকশন কমিশনার মে বি রিমুভ বাই হুম। প্রেসিডেন্ট। আর যেখানে সিস্টেমটা পার্লামেন্টে হবে, পার্লামেন্ট করবে স্যার। স্টার্টিং হয় কোথা থেকে? কতজন মেম্বারের সার্টিফিকেট চেঞ্জ করতে দিতে হয়? লোকসভায় 100 জন, রাজ্যসভা 50 তাহলে জন। 50 জন। ডেফিনেটলি রাজ্যসভা ওদের স্পেশালি অ্যাকসেপ্ট করে, যেখানে কমিশনার চেঞ্জ হবে, হুম। সেখানে রিপোর্ট রিলিজ করে সাবমিশন রিলিজ হয়, রিপোর্টটা দেন ইন্ট্রোডিউস হয়। এটাকে পাস করাতে হয় কোন মেজরিটিতে? বোথ হাউস অফ পার্লামেন্ট থেকে। স্পেশাল মেজরিটি, স্পেশাল মেজরিটি মানে কোন মেজরিটি এখানে? মানে 50% ভোট দেবে আর 2/3 ভোট দরকার। অ্যাটলিস্ট 50% মেম্বার্স প্রেজেন্ট এন্ড ভোটিং এন্ড দেন 2/3 সাপোর্ট। এভাবে বোথ হাউস থেকে পাস হলে দেন কমপ্লিট হবে। তো তাহলে এটা ক্লিয়ার? এই পর্যন্ত রিমুভাল পর্যন্ত ক্লিয়ার? স্যার ওই দুটো গ্রাউন্ডেই হয় স্যার, ইনকেপেবল আর একই রকম সেম অ্যাজ আচ্ছা জাজেস অফ সুপ্রিম কোর্ট, তার মানে মিসবিহেভিয়ার অর ইনক্যাপাসিটি, এই দুটোর মধ্যে যে কোনো একটা গ্রাউন্ডে রিমুভ করা যাবে। ঠিক। স্যার তাহলে বাকি যারা রয়েছে, বাকি ইলেকশন কমিশনারদের এমনি শুধুমাত্র চিফ ইলেকশন কমিশনার যদি বলে রেকমেন্ডেশন তাহলে রিমুভ করে দেবে। একদম যে কোনো সময়। তার মানে এটা অনেকটা হয়ে গেল যে দেয়ার পোস্ট মানে ডিপেন্ডস অন দা চিফ ইলেকশন কমিশনার্স কনসেন্ট, তাই না? উনি যতক্ষণ চাইবেন ততক্ষণ ওরা থাকবে। যদি স্যালারি হুম। পত্র কিন্তু সমান, সিগনেচারের পাওয়ারও সেম, কিন্তু ওই রিমুভালটাই একমাত্র ফারাক করে দিচ্ছে। ওটা দিয়ে কোশ্চেন দেয় ইউপিএসসি যে কোথায় আমরা দেখতে পাবো যে চিফ ইলেকশন কমিশনারের সঙ্গে আদার্সদের ডিফারেন্ট রয়েছে। নাও স্যালারির ক্ষেত্রে আমরা ইউনিয়ন লিস্টে পড়েছি। ইউনিয়ন লিস্টে পড়া মানে কি? পার্লামেন্ট ঠিক করে দেবে, পার্লামেন্ট ঠিক করবে আর চার্জ করা হবে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে। প্রেজেন্ট স্যালারি কত পাই? 2.5 লাখ ইচ অ্যান্ড এভরি মেম্বার। প্রত্যেকের সেম স্যালারি 2,50,000 টাকা করে লেখা যাচ্ছে। এবং এটাও বলে দেওয়া হয়েছে মানে যেটা বলছিলাম যে তিনজনের ক্ষমতা এবং প্রতিপত্তি দুই তিনজনের সমান থাকে, স্টেটাসও সেম থাকে, বাট একমাত্র ওই রিমুভালের প্রসেসটাই আমরা দেখবো ডিফারেন্ট। ফাংশন আমি বলছিলাম 324-এর ক্লজ 1-এ দেওয়া আছে, এটা দিয়ে ক্লজ দিয়েই কোশ্চেন দেয়, তাই বারবার ক্লজের উল্লেখ করছি আমি। তো প্রথমত আমাদের পার্লামেন্টের বোথ হাউস, রাজ্য আইনসভার বোথ হাউস এবং প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট নির্বাচন হয়। প্রত্যেকটা নির্বাচনে কিন্তু ডিফারেন্ট ক্রাইটেরিয়া রয়েছে। মানে যদি আমি বলি যে ইলেকশনগুলোকে দুটো ভাগে ভাগ করব ভারতবর্ষে, তাহলে আমরা কিভাবে ভাগ করতে পারি? ডিরেক্ট ইলেকশন আর ইনডিরেক্ট ইলেকশন, তাই না? ডিরেক্ট ইলেকশনের ক্ষেত্রে কি প্রসেস ফলো হয় আর ইনডিরেক্টে কি প্রসেস ফলো হয়? ডিরেক্টের ক্ষেত্রে যে প্রসেস ফলো হয় তাকে আমরা বলি পাস্ট দ্য পোস্ট ইলেকটোরাল সিস্টেম। আর এখানে হচ্ছে ইনডিরেক্ট ইলেকশন, সেটার সিস্টেমের নাম হচ্ছে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেম। এটা হচ্ছে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পদ্ধতি, আর এটা হচ্ছে একক হস্তান্তরযোগ্য ভোট পদ্ধতি। এই নির্বাচন যার উপর ভিত্তি করে হয় তাকে আমরা বলি ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ বা সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে। অন্যদিকে একক হস্তান্তরযোগ্য ভোট পদ্ধতি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের উপর ভিত্তি করে কন্ডাক্টেড হয়। তাহলে কোন কোন নির্বাচন ডিরেক্ট আর কোনটা ইনডিরেক্ট বোঝার জন্য খুব সিম্পল ওয়ে, আমরা যে ভোটগুলো নিজেরা দিতে চাই সেইগুলো ডিরেক্ট ইলেকশন। তাহলে আমরা কোন কোন ভোট দিতে চাই? লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি। লোকাল সেলফ গভর্নমেন্ট। পঞ্চায়েত, যার বাড়ি পঞ্চায়েতে ভোট দেবে, যে কর্পোরেশনের বাড়ি কর্পোরেশনে, যার মিউনিসিপ্যালিটি বাড়ি মিউনিসিপ্যালিটিতে ভোট দেবে। এগুলো ডিরেক্ট ইলেকশন। তাহলে বাকি যা থাকলো মানে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, রাজ্যসভা, এসএলসি, এগুলো সব হচ্ছে ইনডিরেক্ট ওয়েতে ভোট হয়, তাই এগুলো সব সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেম। এখানে স্যার কথা উচিত যে আমরা টোটাল যে নির্বাচন দেখছি একমাত্র এটা বাদে সবগুলোই কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কন্ডাক্ট করে। লোকাল সেলফ গভর্নমেন্টের নির্বাচন কন্ডাক্ট করে স্টেট ইলেকশন কমিশন। বাস এই হচ্ছে আমাদের ইলেকশন। বলো, কেউ কিছু বলছিলে বলো।
স্যার এলএসজি ফুল ফর্মটা স্যার? লোকাল সেলফ গভর্নমেন্ট, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিকে একসঙ্গে আমরা লোকাল সেলফ গভর্নমেন্ট বা বাংলায় স্থানীয় স্বায়ত্ত শাসন বা স্থানীয় স্বায়ত্ত সরকার বলি। ওকে। ওকে, আর এগুলো বলতে হবে ফার্স্ট পাস দ্য পোস্ট ইলেকট্রাল সিস্টেম। আমি ক্লাসটা এই নোটসটা এই ল্যাপটপে ছিল না, তো আমি পেন ড্রাইভ থেকে নিলাম, মানে খুঁজে পেলাম না আর কি। এটা একটুখানি পুরনো নোটস, আমি দিয়ে দেবো আপডেট করা নোট। টাইম চলে আসলো তো আমি বললাম যেটা সামনে আছে ওটা দিয়ে ক্লাস করাই। তো এইগুলো আমাকে ইন্ডিকেট করা, এগুলো চার্ট করা আছে, আমি চার্ট করা দিয়ে দেবো, ঠিক আছে? এটা পুরো চার্ট করা আছে, একটা সুন্দর। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? স্যার বলো। বলছি ওই রাজ্য নির্বাচন কমিশন খালি ওই স্থানীয় যে সরকার মানে লোকাল সেলফ গভর্নমেন্টেরই নির্বাচনটা করে, বাকি সবগুলোই তো পঞ্চায়েত বা এ করে। মিউনিসিপ্যালিটি, আর কোনো ভোটের কন্ডাক্টের অথরিটি নেই। এইগুলো নির্বাচন হয় 324-এর ক্লজ 1 অনুযায়ী, আর লোকাল সেলফ গভর্নমেন্টের পঞ্চায়েতের নির্বাচন হয় 243-এর কে অনুযায়ী, নির্বাচন কমিশনের মিউনিসিপ্যালিটির নির্বাচন কন্ডাক্টেড হয় 243-এর জেড এ অনুযায়ী। ঠিক আছে, ওগুলোতে ওই দুটো আর্টিকেলে আলাদা আলাদা করে পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটির নির্বাচনের কথা বলা। পড়বো লোকাল সেলফ গভর্নমেন্ট যখন পড়বে আবার ওগুলো পড়বো। এই পর্যন্ত ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। তারপরে দেখো স্যার কি বলছে। বলো। স্যার স্যার স্টেট ইলেকশন কমিশনার কি গঠন কি এই নোটে আছে, না ওটা অন্য সময় হবে? স্টেট ইলেকশন না কমিশন ওটা একটা দরকার নেই। সাংবিধানিক বডি নয়, এটা একটা স্ট্যাচুটরি বডি। অথরিটিটা বলা আছে যে স্টেট ইলেকশন কমিশন কন্ডাক্ট করবে, বাট বিভিন্ন রাজ্য নিজের মতো করে স্টেট ইলেকশন কমিশনকে আইনগতভাবে তৈরি করে, এবং এরা কোনো কনস্টিটিউশনাল প্রভিশনে নেই ডিটেলসে। তাই এটা দিয়ে কোনো কোশ্চেন দেয় না, ওই এক্সেপ্ট ওই কোশ্চেনটাই যে লোকাল সেলফ গভর্নমেন্ট কার দ্বারা কন্ডাক্টেড হয়, ব্যাস। বা আমি ওই আর্টিকেল দুটো লিখলাম, ওটা দিয়ে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে যেহেতু আর্টিকেলগুলো ইম্পর্টেন্ট, তাই ওটা দিয়ে কোশ্চেন হতে পারে। মানে স্টেট ইলেকশন কমিশনের গঠন কি, হ্যান ত্যান, এসব দিয়ে কোশ্চেন দেবে না। বড়জোর এটা বলতে পারে যে পশ্চিমবঙ্গের স্টেট ইলেকশন কমিশন কিসের মাধ্যমে তৈরি হয়েছে, সংবিধানের মাধ্যমে না আইনের মাধ্যমে। তো যে রাজ্যেই বলবে সবই আইনের মাধ্যমেই হয়েছে, তো তখন বলবে এটা স্ট্যাচুটরি বডি, ফরমেশনের উপর বেস করে এটা স্ট্যাচুটরি বডি হিসেবে কন্ডাক্টেড হয়। বোঝা গেছে? তো এটা আলাদা করে পড়ার প্রয়োজন নেই, শুধু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াই পড়বে, ওটাই আমাদের সিলেবাস। তার মানে স্যার কি স্টেট স্টেট ইলেকশন কমিশন নন কনস্টিটিউশনাল স্ট্যাচুটরি বডি? হ্যাঁ, নন কনস্টিটিউশনাল। স্ট্যাচুটরি বডি মানে তো নন কনস্টিটিউশনাল। হুম নন কনস্টিটিউশনাল কিন্তু আনকনস্টিটিউশনাল নয়, ঠিক আছে? হুম হুম একটা কনস্টিটিউশনাল বডি। হুম। ওকে, ক্লিয়ার এই পর্যন্ত সবার? হ্যাঁ স্যার। তাহলে আমরা পরেরটা যাই। 2 নম্বর পয়েন্ট বলছে টু সেট ডাউন দ্য জেন্ডার রুলস ফর ইলেকশন, কোড অফ কন্ডাক্ট। খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা জানি যখন কোনো রাজ্যে বা কোনো কোথাও নির্বাচন কন্ডাক্টেড হয়, এটা স্টেটের নির্বাচন হতে পারে, বিধানসভা বা বিধান পরিষদ, কিংবা সেন্ট্রালের লোকসভা বা রাজ্যসভা নির্বাচন, এগুলো যখন কন্ডাক্টেড হয়, স্পেশালি যেগুলো জেনারেল ইলেকশন মানে লোয়ার হাউসের নির্বাচন, লোকসভা বিধানসভা, এইগুলোর ক্ষেত্রে যেহেতু ম্যাসিভ পিপল পার্টিসিপেট করে ইন দ্যাট ইলেকশন, তো তাই জন্য ইলেকশন কমিশনের হাতে ল অ্যান্ড অর্ডার কন্ডাক্ট করার অথরিটি আছে, এবং সে তখন কিছু নিজস্ব মতো করে গাইডলাইন তৈরি করে দিতে পারে, তাকে আমরা কোড অফ কন্ডাক্ট বলি। এখানে বলাই আছে যে সংবিধান যেখানে শেষ, সেখানে ইলেকশন কমিশন এবার তার পাওয়ার স্টার্ট করে। মানে এখানে সংবিধান অথরিটি দিয়ে দিয়েছে, যদি কোনো বিষয়ে সংবিধানে মেনশন না থাকে, তাহলে ইলেকশন কমিশন কি করতে পারে, নিজের মতো করে আইন তৈরি করে জারি করে দিতে পারে। আমরা আইনটাকে আইন বলবো না, আইনটাকে কোড অফ কন্ডাক্টের আকারে বা গাইডলাইনের আকারে বা প্রিন্সিপালসের আকারে ইমপ্লিমেন্ট করা হবে, ঘোষণা করা হবে, এবং ওটা আইনের মতোই ক্ষমতাশালী। এবার এটা নিয়ে একটা সময় সুপ্রিম কোর্টে বিতর্ক হয়, এবং সুপ্রিম কোর্ট তখন বলে দেয় যে ঠিক আছে, প্রচলিত কোনো আইনের সঙ্গে যদি ক্ল্যাশ করে তাহলে অসুবিধা, কিন্তু যদি কোনো আইনের সঙ্গে ক্ল্যাশ না করে, যা স্ট্যাটিউট আছে সেই স্ট্যাটিউটের সঙ্গে ইলেকশন কমিশনের কোড অফ কন্ডাক্ট যদি ক্ল্যাশ না করে, তাহলে সেই রুলস রেগুলেশন ভ্যালিড। তার মানে ইলেকশন কমিশন কি করে, সিম্পলি আইন যেখানে যেটা নিশ্চুপ, যেখানে আইন কিছু বলছে না, সেখানে ইলেকশন কমিশন নিজের মতো করে আইনগুলোকে জারি করে দিতে পারে। সেইভাবে কোড অফ কন্ডাক্ট খুব পাওয়ারফুল একটা অ্যাক্টিভিটিতে পরিণত হয়। এবং জানো নিশ্চয়ই, দেখেওছো আমাদের রাজ্যে কদিন আগে নির্বাচন হয়েছে, টাটকা স্মৃতি থাকা উচিত যে যে কোনো, আমরা দেখছিলাম বিডিও, ডিএম, এসডিও থেকে সব ট্রান্সফার করে দেওয়া এটসেট্রা, সব কিন্তু তার অথরিটি। নট অনলি দ্যাট, গ্রুপ বিতেও তাই। যারা গ্রুপ বিতে রয়েছে, বিভিন্ন পুলিশ সার্ভিসে রয়েছে, তাদেরকেও কিন্তু ইচ্ছে মতো
এদিক ওদিক সরানো হয়েছিল, ট্রান্সফার করা হয়েছিল, বা অনেক সময় খারাপ কাজ করলে মানে ঠিকঠাক করে কাজ না করতে পারে সাসপেনশন করে দিতে পারে। So code of conduct is a combination of various types of principles, various types of guidelines, and there is no constitutional foundation because constitution নেই বলেই ইলেকশন কমিশন এই ক্ষমতাটা প্রয়োগ করতে পারে। তবে এখানে কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে যেন এগেইনস্ট দ্য ল না হয়, লকে মাথায় রেখে করতে হবে। এটা বোঝা গেছে কোড অফ কন্ডাক্টের মোটো কি আর কোড অফ কন্ডাক্ট কি বিষয়টা? স্যার আবার বলবেন? Code of conduct হচ্ছে a set of rules which are provided by the Election Commission of India during the election, যেটা বেসিক্যালি আমাদের সংবিধানে যা নেই সেই সংক্রান্ত গাইডলাইন গুলোকে ডিকটেট করে দিতে পারে। এভাবে কোড অফ কন্ডাক্ট একটা শক্তিশালী অথরিটিতে পরিণত হয় বাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, কারণ এর মাধ্যমে আমাদের সংবিধানে যা মেনশন নেই এমন যে কোনো রুলস রেগুলেশন জারি করে দিতে পারে, এক্সেপ্ট যেটা লয়ের মেনশন করা আছে সেটা দিয়ে কিছু বলার দরকার নেই বা সেটার সঙ্গে কোনো ক্লাস করবে না। বাট উইদাউট ল যা যা প্রভিশন রয়েছে সবগুলোকে কিন্তু পরিবর্তন করে দিতে পারে বা নিজের মতো করে চেঞ্জ করে দিয়ে নিজের মতো করে এস্টাবলিশ করে দিতে পারে। এটাই হচ্ছে কোড অফ কন্ডাক্ট। স্যার হুম। স্যার এই ভোটের সময় খুব হয়েছিল যে ওই ভোটের কাজের জন্য গাড়ি কিনে নেওয়া হচ্ছিল, বলছি ইলেকশন কমিশনার চাই এটা ইলেকশনের কাজের জন্য, তো এইটা কি ওই কোড অফ কন্ডাক্টের মধ্যে বলতে পারবো নাকি এটা আলাদা কিছু? কোড অফ এটা কন্ডাক্টের কিছুই না। মধ্যে ইলেকশন কমিশন বলা আছে, আমি দেখবো একটু পরে আর্টিকেলে, যে ভারতের নির্বাচন কমিশনকে নির্বাচন করানোর জন্য আমাদের ভারতবর্ষে কতজন ভোট দেয় বলতো এই লোকসভা ভোটে? লাস্ট যে লোকসভা ভোট হয়েছে কত লোক ভোট দিয়েছে? মানে ভোট দিয়েছে কত লোক বলা উচিত না, মানে ভোটার কতজন আছে ইন্ডিয়াতে ভ্যালিড? আইডিয়া নেই স্যার। 95 crore। তো 95 কোটি মানুষকে ভোট দেওয়ার জন্য কতজন মোটামুটি লোকের প্রয়োজন? মানে ধরো ছেড়ে দাও, এটা ভোট না, এটা হচ্ছে খাওয়া দাওয়া আছে, কারণ বার্থডে পার্টি আছে, 95 কোটি লোককে খাওয়াবে। তো কিরকম মোটামুটি লোকের প্রয়োজন খাওয়াতে গেলে? মানে হিউজ, তাই না? মানে ভাবতে হ্যাঁ। গেলে আমাদেরকে চিন্তা করতে হচ্ছে কয়েক লক্ষ হওয়া উচিত, তাই না? হুম। তাহলে আমাদের নির্বাচন কমিশনে মেরে কেটে কর্মী হচ্ছে কত? 1200, 1200। এই 1200 লোক মিলে 95 কোটির ভোট করায়। কিরকম করে করায়? বলছে ইলেকশন কমিশন যখন নির্বাচনের প্রয়োজন হবে তখন তিনি প্রেসিডেন্ট এবং গভর্নরের কাছ থেকে ডিমান্ড করতে পারেন আমার লোকের প্রয়োজন, এবং প্রেসিডেন্ট এবং গভর্নরের কাজ হচ্ছে তাকে লোক বল প্রোভাইড করে দেওয়া। এই জন্য নির্বাচনের সময় দেখবে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কর্মীদেরকে অস্থায়ীভাবে রিক্রুট করা হয়, অ্যাপয়েন্ট করা হয়। বিএলও অ্যান্ড অল দ্যাট, এই এসআর এর ক্ষেত্রেও দেখেছিলাম আমরা, এখনো সেই লোকজন যে আমরা চিনি যে তারা আমাদের বিএলও ছিলেন, কাজ করলেন এসআর। তো এরকম লোকজনকে অ্যাপয়েন্ট করা হয় যারা বিভিন্ন পোস্টে আছে, কেউ পঞ্চায়েতে আছে, কেউ মিউনিসিপ্যালিটিতে চাকরি করে, কেউ ব্যাংকে চাকরি করে, এখন তো ব্যাংক থেকেও লোক নেওয়া হয়, কেউ হচ্ছে স্কুল টিচার, এদের সব নেওয়া হয়। এরা ওই ওই কাজগুলো পরিচালনা করেন এবং এরা টেম্পোরারির জন্য কিন্তু অ্যাপয়েন্টেডও হন, ট্রেনিং করানো হয় কিছুদিনের জন্য, তারপরে কাজ দেওয়া হয়, কাজ হয়ে গেলে আবার নিজের কাজে ফিরে যাবে। তো এরকম একটা বডি, সে এই পুরো নির্বাচনটা পরিচালনা করার জন্য পার্মানেন্ট কোনো এমপ্লয়ি ছাড়াই নির্বাচনটা কন্ডাক্ট করে। ফলে যখন নির্বাচন হবে তখন তার গাড়িরও প্রয়োজন, নির্বাচনের লোকজনকে রাখার জন্য তার বাড়িরও প্রয়োজন। তাই নির্বাচন কমিশন ঠিক মানুষকে যেরকম ওই টেম্পোরারিলি নিতে পারে বা নেওয়ার অথরিটি রয়েছে, যেটা কেন রয়েছে বললাম, প্রেসিডেন্ট এন্ড গভর্নরের কাছ থেকে ডিমান্ড করতে পারেন, সেই রেসপেক্ট থেকে রয়েছে, ঠিক তেমনই তিনি গাড়িরও ডিমান্ড করতে পারেন। এই গাড়ির ডিমান্ড করে তাকে তখন অথরিটি দিয়ে দেয় যে আপনি চাইলে যে কোনো গাড়িকে, নর্মাল যে আমাদের ভাড়া হয় উইথ ড্রাইভার, সবসময় গাড়ি নিলেই উইথ ড্রাইভারই নেওয়া হয়, তো গাড়ি এবং উইথ ড্রাইভার যে কোনো গাড়ি সিলেকশন করে নিতে পারে। তো রাজ্যের তো আরটিও কে বলবে যে আপনার এরিয়াতে কত গাড়ি আছে একটু আমাকে ডিটেলস দিন, গাড়িটা র্যান্ডামলি সিলেক্ট করে নেবে, কয়েকটা গাড়ি একটু নতুন দেখে গাড়ি দেখা হয়, খুব যা পয়সা পায় গাড়িগুলো। এখনই বললাম উইথ ড্রাইভার, ভাড়া যেটা হয় নর্মাল সরকারের যে হ্যাঁ। ভাড়া, সেই ভাড়া অনুযায়ী তাকে প্রোভাইড করে দেওয়া। পেট্রোল যা লাগবে, মানে যা ডিজেল লাগবে কি লাগবে সব সেটাই দেখো, সেই টাকার মধ্যেই ধরে দেওয়া হয়। এরকম নয় যে তোমার গাড়ি নিলেও আর পুরো তোমাকেই খরচা করতে হবে, এরকম নয়। তোমার গাড়ি নেবে মানে তোমার গাড়ির ড্রাইভারের টাকাও দেবে
এবং তোমার গাড়ি খাটানোর জন্য দেবে। যদি কোনো বাস নেয়, প্রাইভেট বাস দেখবে নিয়ে নেয়, সরকারি বাসও নিয়ে নেয়, প্রাইভেট বাসও নেয়, সবাইকে টাকা দেয় উইথ ড্রাইভার, ড্রাইভার সহ টাকা দেয়। কারো যদি মনে করো যে আমার ধরো এই ফ্ল্যাটে বললো যে ইলেকশন কমিশন আপনার ফ্ল্যাটে আমরা সেন্ট্রাল ফোর্সকে রাখবো, আপনি আপনার ফ্ল্যাটটা আমাদেরকে ছেড়ে দিন, তাহলে আমার ফ্ল্যাট নিলে উইথ ফার্নিচার নিয়ে সে যে টাকা হয় সেই টাকাটা সে আমাকে দেবে। তবে হ্যাঁ, এই টাকা পেতে এরকম নয় যে আজকে মানে কাজ করলে এক মাস পরে চলে গেল, পরের দিন অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল, একদম এরকম নয়। এই টাকা পেতে গিয়ে বেশ সময় লাগে, মানে 3-4 মাস সময় লাগে। যারা নির্বাচনে যদি কেউ কাজ করে, তোমার বাড়ির ফ্যামিলির কেউ বা চেনাশোনা, হ্যাঁ, টাকা অনেক দেরিতে ঢোকে। তাহলে ওদেরকেও টাকা সঙ্গে সঙ্গে দেয় না। হ্যাঁ, ওকে, তো এই হচ্ছে বিষয়। ক্লিয়ার? গাড়ির গল্প ক্লিয়ার? বুঝতে পেরেছো তো ইলেকশন নিয়ে? হ্যাঁ স্যার, ঠিক হ্যাঁ আছে। স্যার। আচ্ছা স্যার, একটা প্রশ্ন আছে। ধরুন আমার গাড়ি চাইলো, আমি কি গাড়ি দিতে বাধ্য? মানে আমি যদি না দিতে চাই? মানে এটা তোমার মানে পাড়ার কোনো কাকা এসে বললো না যে তোমার ভাই একটু গাড়িটা দিতে হবে, সরকার চাইছে, ফলে এখানে তুমি মানে সঠিক কারণ দেখাতে হবে, সেই কারণ দেখিয়ে করতে পারো। এটা ব্যাপারটা একটু সহজ করে বুঝিয়ে, ধরো তুমি আহ, ধরো বিডিও, তো তোমাকে দায়িত্ব দিয়েছে ইলেকশনের সময়, তুমি বলে না আমি দায়িত্ব পালন করবো, তোমার কাছে যখন ওই না বলার জায়গা নেই, একমাত্র তুমি কি বলতে পারো যে তোমার কিছু একটা কারণ দেখাতে পারো, খুব গর্হিত কোনো একটা কারণ আছে, সেটা দিয়ে তুমি আবেদন করতে পারো। কিন্তু সে আবেদন অ্যাকসেপ্টেড হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। গাড়ির ক্ষেত্রে সেম, তুমি চিঠি লিখে ডিমান্ড করতে পারো যে আমাকে দুম করে বলছেন আমার একটা ইমার্জেন্সি হচ্ছে, হতেই পারে যে আমার মা অসুস্থ, মাকে হয়তো ভেলোর নিয়ে যাবো কালকে, আর আজকে গাড়ি ডিমান্ড করা আছে, তো আমি সেটা বলতে পারি যে দেখুন আমার ভেলোরের ডকুমেন্ট, গাড়ি নিয়ে আমরা তো বেরিয়ে যাবো ভেলোরে, 1 মাস পরে ছুটবো, তো আমার গাড়ি তো দেওয়া যাবে। তো এরকম করতে পারো, কিন্তু আবার বলছি এটা পুরো টার্মস অ্যান্ড কন্ডিশন পুরো কন্ট্রোল করে করতে পারো। তো তুমি সেটা ইলেকশন কমিশন না, ওই দায়িত্ব দিয়ে দেয়, ধরো এই এলাকায় যদি তোমার গাড়ি নেয়, তো তোমার এলাকায় যে ডিএম আছে তার থ্রু দিয়ে এটা ইস্যু হয়, তো হি অর সি উইল বি দ্য অথরিটি টু গিভ দ্য পারমিশন অর নট, ক্যান্সেল করার অথরিটি তিনি আছে। স্যার। ঠিক আছে? স্যার, হ্যাঁ বলো। স্যার আপনি যে বলেন প্রাইভেট বাসগুলো নেয় তো ওরা ভাড়া ড্রাইভার সমেত ভাড়া দিয়ে দেয়। এবার প্রাইভেট বাসের তো ভাড়া মানে ওরা তো নিজেদের মতন বলতেই পারে যে আমার একদিনে এত টাকা আমার ইনকাম হয়, বাট সেটা তো সেন্ট্রাল নাও দিতে পারে। তো আমি কি সেটা বললাম যে তুমি যা বলবে তাই ভাড়া দেবে? সরকারের যা মানে ওরা নিয়ম ওদের আছে, মতন করে দেবে। হ্যাঁ সরকারের যা ভাড়ার নিয়ম আছে সেই অনুযায়ী দেবে। তাতে তো যাদের প্রাইভেট বাস যাদের ধরুন বেশি ইনকাম তাদের তো লস হবে, তাহলে ওই যে 5 দিন মানে বাস দিয়ে দেবে। হ্যাঁ, লস হবে তো কি করে যাবে? আমার যদি এখন আমার যেখানে বাড়ির একটা জায়গা আছে 2 বিঘা, ওই জায়গা দিয়ে হয়তো রেলওয়ে ট্র্যাক হবে, তো সরকার যখন রেলওয়ে ট্র্যাকের জন্য জায়গাটা নেবে, তো আমি তো জায়গাটা ঠিক করেছিলাম যে 15 লাখ টাকা বিঘা বিক্রি করবো, সরকার যখন নেবে 1.5 লাখ টাকা বিঘাতে, তো আমি কি এখন বার্গেনিং করতে পারবো নাকি যে না এটা 15 লাখ টাকা বিঘা হবে? ওটা সরকারের যে দাম আছে যা ঠিক ধার্য করা যায় সেটা করা যায়। ওটা সুপ্রিম কোর্টের কেসও আছে, যে সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে যে মানে এটা সুপ্রিম কোর্ট তার দাম ধার্য করতে পারে না। সুপ্রিম কোর্ট বলতে পারে যে তোমার জমি নিলে গেলে আইনি প্রক্রিয়াতে নিতে হবে এবং কম্পেনসেশন ছাড়া জমি নিতে হবে, কিন্তু কম্পেনসেশন কত হবে দ্যাট উইল বি নট ডিসাইডেড বাই দি কোর্ট, দ্যাট উইল বি ডিসাইডেড বাই দি গভর্নমেন্ট রুলস। এবার দেখা গেলো গভর্নমেন্টের রুলসে ও, ওই জায়গার জমিটা, যে যে জমি তার যে ভ্যালুয়েশন, সেই ভ্যালুয়েশনটা সরকার তার থেকে বেশি টাকা মানে তার থেকে কম টাকা দিচ্ছে, সেটা যদি করে তাহলে সেটা নিয়ে আবার বলতে পারো যে কম ভ্যালুয়েশনের থেকে কম দিচ্ছে, সেটা নিয়ে তুমি কেস করতে পারো। কিন্তু ভ্যালুয়েশনে আছে যা তাই দিচ্ছে, তুমি বলছো যে না আমি তো এত 1.5 লাখ টাকায় দেবো না, আমি 15 লাখ টাকায় দেবো, তো সেটা তোমার ইচ্ছাতে কোনো কোনো ভ্যালু নেই, সরকার যা বলবে সেটাকে নিতে হবে। আচ্ছা আচ্ছা। রিসেন্টলি আমি কোথাও একটা দেখছিলাম যে নর্থে ওই শিলিগুড়ি, জলপাইগুড়ি ওই সব দিকেই, যে এরকম ভ্যালুয়েশনের থেকে অনেক কম টাকা, মানে 21 বিঘা এরকম সেটা জমি সে রেজিস্ট্রি করিয়েছে, এবং সেই রেজিস্ট্রির ভ্যালুয়েশন খুব কম করে সেই রেজিস্ট্রি টাকা নেওয়া হয়েছে। কোনো একজন ডাব্লিউবিসিএস ভিডিও যুক্ত ছিলেন প্রোডাকশনটার সঙ্গে। চলো ব্যাক করি আবার। রেজিস্টার করা পলিটিক্যাল পার্টিগুলোকে যদি কেউ রাজনৈতিক দল তৈরি করে, সে নির্বাচনে দাঁড়াতে চায়, তাহলে সেই পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য রেজিস্টার করাতে হয় নির্বাচন কমিশনের কাছে। সেটা নির্দল হলেও তাকেও রেজিস্টার করাতে হয়। তো এটা আর একটা গুরুত্বপূর্ণ কাজ। এবার 10খানা পলিটিক্যাল পার্টি একটা কিছু সিম্বল চাইছে, তো সেই সিম্বল কাকে দেবে সেটাও ডিসাইডেড বাই ইলেকশন কমিশন। এটা যেরকম আমরা বলতে পারি যে টিএমসি দল ভেঙে গেল, একটা টিএমসি দল তৈরি হলো যে হোয়াইট টিএমসি, একটা ব্ল্যাক টিএমসি,
হোয়াইট টিএমসি যা হলো সেও বলছে আমার জোড়া ফুল চাই, আর এর ব্ল্যাক টিএমসি সেও বলছে আমার জোড়া ফুল চাই। তো কোনটাকে দেবে ডিসাইডেড বাই ইলেকশন কমিশন। নেক্সট হচ্ছে রেকগনাইজ পলিটিক্যাল পার্টিস। রাজনৈতিক দলগুলো নির্বাচন হয়ে গেল, নির্বাচনের পরে সারা বছরের ট্যালি করা হবে যে কোথায় কিরকম পারফরমেন্স তারা করেছে, তার রেসপেক্টে দলগুলোকে ক্যাটেগরাইজ করা যে এটা ন্যাশনাল পলিটিক্যাল পার্টি, এটা স্টেট পলিটিক্যাল পার্টি। তো এটা আর একটা গুরুত্বপূর্ণ কাজ। এবং ইলেকশন পিটিশন ডিসাইড করা কি কোথাও যদি নির্বাচনের প্রয়োজন হয়, যেমন ফলতাতে নির্বাচন নিয়ে ইস্যু হলো, নির্বাচন হোল্ড করে দিল, আবার পরে গিয়ে নির্বাচন হলো, তো সেরকম কোনো নির্বাচনের পিটিশন রেজ হলে সেটাকে সেটেলমেন্ট করতে পারে। এটা আগে কিন্তু সিটেরও করতে পারতো, মানে নির্বাচন হয়ে যাওয়ার পরে সেই নির্বাচনের লোকসভা সিট, বিধানসভা সিট, রাজ্যসভা সিট, বিধান পরিষদ সিট, এগুলোরও করতে পারতো, কিন্তু এখন আর সেটা নেই। এখন এটা হাইকোর্টের আন্ডারে চলে গেছে। হাইকোর্ট ক্যান সেটেল দ্য ডিসপিউট। একমাত্র দুটো নির্বাচনের ক্ষেত্রে এখনো সুপ্রিম কোর্টের অথরিটির মধ্যে পড়ে, সেটা হচ্ছে প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট। বাকি লোকসভার বা রাজ্যসভার বা বিধানসভা, বিধান পরিষদ, এইগুলোর পিটিশন এখন আর ইলেকশন কমিশন বা মানে কোনো অন্য কারোর কাছে নেই, এটা শুধু হাইকোর্টের অথরিটির মধ্যে পড়ে। তো এই হচ্ছে আমাদের ফাংশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সবগুলো ক্লিয়ার ফাংশন? তো 324-এর পরে যে আর্টিকেলটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে 325। 325-এর আর্টিকেল বলছে আমাদের নির্বাচনের ক্ষেত্রে কোনো রকম বৈষম্য করা যায় না। কোন কোন গ্রাউন্ডে বলছে? রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অর এনি অফ দেম, এইগুলোতে কোনো ব্যক্তিকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে কোনো রকম বৈষম্য করা যাবে না। এবার নির্বাচনে অংশগ্রহণ করা দু রকম হয়, আইদার তুমি ভোট দিচ্ছ অথবা তুমি ভোটে দাঁড়িয়েছো প্রার্থী হিসেবে। এই দুটো কন্ডিশনেই কোনো রকম বৈষম্য করা যায় না। এই আর্টিকেলটার সঙ্গে আমাদের আর্টিকেল 15-এর কিছুটা মিল আছে, বিকজ ইন 15 সেখানেও কিন্তু রিলিজিয়াস, রেস, কাস্ট, সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ বলে আরেকটি ছিল, 6টা গ্রাউন্ডের মাধ্যমে কোনো রকম বৈষম্য নিষিদ্ধ করা হয়েছিল। একইভাবে 325-ও নিষিদ্ধ করছে, বাট গ্রাউন্ড এখানে প্লেস অফ বার্থ বলে কিছু নেই, ওই রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স আর এনি অফ দেম, এটা। এই হচ্ছে আর্টিকেল 325। এই আর্টিকেল 325 তার মানে কিছুটা হলেও নির্বাচনের ক্ষেত্রে ইকুয়ালিটির কনসেপ্টকে প্রতিষ্ঠিত করেছে। তারা সবাই কোশ্চেন দেয় যে ইলেকট্রাল ইকুয়ালিটি প্রভিশন কোনটা? সো আর্টিকেল 325 ইজ দ্য ইলেকট্রাল ইকুয়ালিটি। আর 326 মোস্ট পপুলার আর্টিকেল, এটা হচ্ছে রাইট টু ভোটের আর্টিকেল। সাংবিধানিকভাবে রাইট টু ভোটকে মান্যতা দেওয়া হয়েছে, যে আমাদের ভারতবর্ষে যেগুলো জেনারেল ইলেকশন, লোকসভা আর বিধানসভা ইলেকশন, তাতে ডিরেক্টলি আমরা গিয়ে ভোট দিতে পারবো, যে কোনো অ্যাডাল্ট পিপল। এই অ্যাডাল্ট পিপল বলতে কি বোঝায়, এটা নিয়ে সুপ্রিম কোর্ট একটা সময় বক্তব্যও দিয়েছিল যে অ্যাডাল্ট হিসাবে আমাদের উচিত যে অল ওভার দ্য কান্ট্রি, অন্যান্য কান্ট্রিতে যেগুলোকে অ্যাডাল্ট হিসেবে মান্যতা দেয় সেটাকেই গুরুত্ব দেওয়া। তো আমাদের ইন্ডিয়াতে তখন 21 ইয়ার্স এজকে ফলো করা হতো। তো 61 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করা হয়, এবং 1989-এ 61 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ভোটিং এজটাকে 21 থেকে কমিয়ে ওভারঅল গোটা পৃথিবীতে ম্যাক্সিমাম কান্ট্রি 18 ইয়ার্সকে মান্যতা দেয়, তো আমরাও 18 ইয়ার্সকে মান্যতা দেওয়া শুরু করেছি। তাই বর্তমানে আমাদের রাইট টু ভোট বেসিক্যালি 18 ইয়ার্স এজেড ইন্ডিয়ান পিপলদের রাইট টু ভোটের কথা বলে, যা কিনা বিধানসভা বা লোকসভা ভোটে অংশগ্রহণ করার অথরিটি দেয়। একইভাবে এই রাইট টু ভোট আমাদেরকে সাংবিধানিক যেমন অথরিটি দেয়, সাংবিধানিক রাইট যেমন দেয়, ঠিক তেমনই এর ওপর আইনও আছে। স্ট্যাচুটারি রাইটসের থ্রু দিয়ে এটাকে জ্ঞান করা হয়। যেহেতু এটার উপর আইনও আছে, তাই আমরা বলতে পারি একই সঙ্গে আর্টিকেল 326 কনস্টিটিউশনাল রাইট এবং সেই সঙ্গে স্ট্যাচুটারি রাইটস, কারণ এটা আর্টিকেলের পাশাপাশি এই 1950 এবং 51-র যে আইন, সে আইনের মধ্যেও রাইট টু ভোট অ্যান্ড টু গেট ইলেক্টেড এই বিষয়টাকে মান্যতা দেওয়া হয়েছে। তার মানে রাইট টু ভোট এটা যেমন আর্টিকেল 326-এ আছে, তেমন রাইট টু ভোট এই আইনগুলোতেও আছে। আর তার সঙ্গে আর কি আছে? রাইট টু গেট ইলেক্টেড, অর্থাৎ নির্বাচনে দাঁড়িয়ে জেতা, নির্বাচনে জয়লাভ করার যে অথরিটি, অর্থাৎ প্রার্থী হওয়ার যে অথরিটি, সেটাও কিন্তু এই আইনগুলোতেই বলা আছে। তো এই রেসপেক্ট থেকে এই দুটোই কিন্তু স্ট্যাচুটরি রাইট। শুধু রাইট টু ভোট বললে সে স্ট্যাচুটরি রাইটস প্লাস কনস্টিটিউশনাল রাইটস, আর শুধু যদি রাইট টু গেট ইলেক্টেড বলি তাহলে এটা শুধু স্ট্যাচুটরি রাইটস।
এটা সম্পর্কে কোনো সংবিধানে মেনশন নেই। অনেকে সুপ্রিম কোর্টই এটাকে ইন্টারপ্রিট করেছে অনেক সময় যে এটাও আমাদের সাংবিধানিক রাইটের অঙ্গ হিসেবেই থাকা উচিত, বা এটা ইন্টারপ্রিটেড রাইট হিসেবে মান্যতা পাওয়া উচিত। বাট স্পষ্ট করে সংবিধানে কিছু এটার মেনশন নেই, তাই রাইট টু গেট ইলেক্টেড এটা শুধু স্ট্যাচুটরি রাইটস হিসেবে বেশি জনপ্রিয়। এটা বোঝা গেছে আর্টিকেল 326টা। তাহলে আমরা পরেরটায় যাব, আর্টিকেল 327। এর মধ্যে বলা হয়েছে যে পার্লামেন্ট আইন করে বলে দিতে পারে যে আমাদের পার্লামেন্ট এবং রাজ্য আইনসভার নির্বাচনগুলো কিভাবে হবে। তো সেই সংক্রান্ত যে কোনো আইন বানাতে পারে। আমাদের ভারতবর্ষে 1950 সাল এবং 51 সালে পরপর দুটো আইন বানানো হয়েছে, যেটা কমপ্লিটলি পার্লামেন্টের দুটো হাউস এবং রাজ্য আইনসভার দুটো হাউসের নির্বাচন নিয়ে ডিসকাস করা আছে। তাই আলাদা করে এর পরের যে আর্টিকেল 328, সেই আর্টিকেলটার কোনো আর গুরুত্ব নেই। কেন নেই? কারণ ওই আর্টিকেলটাই বলা হয়েছিল যে যদি পার্লামেন্ট আইন না বানায় তাহলে স্টেট লেজিসলেচার নিজের নির্বাচন নিয়ে আইন বানাতে পারবে। কিন্তু যেহেতু পার্লামেন্ট দুটোরই বানিয়ে দিয়েছে একসঙ্গে, পার্লামেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ স্টেটের, তাই আলাদা করে আর স্টেট লেজিসলেচার সেই ক্ষমতা ভোগ করতে পারেনি 328 আর্টিকেলটা, তাই ওয়ান কাইন্ড অফ ইনভ্যালিডই হয়ে গেছে। 327 আর 328 ক্লিয়ার? স্যার একবার বলুন এটা। 327 বলছে পার্লামেন্ট এবং রাজ্যের নির্বাচন নিয়ে আইন বানাতে পারে পার্লামেন্ট, আর 328 বলছে যদি পার্লামেন্ট রাজ্যের নির্বাচন নিয়ে আইন না বানায় তখন রাজ্য আইনসভা নিজেই নিজের নির্বাচন নিয়ে আইন বানাতে পারে। দুটোই সেম জিনিস, একটা দুটোর জন্যই বানানোর অথরিটি ভোগ করছে, আর একটা শুধু নিজের জন্য বানানোর অথরিটি ভোগ করে, কিন্তু সেই অধিকারটা পাচ্ছে না কারণ অলরেডি পার্লামেন্ট বানিয়ে দিয়েছে সেই সংক্রান্ত আইন। ওকে, হ্যাঁ স্যার। 329 নম্বর কি বলছে? but to interference by courts in electoral matters notwithstanding anything in this constitution. So একটা সময় আমরা দেখব যে আমাদের নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের অথরিটি, হাইকোর্টের অথরিটি এগুলোকে রিমুভ করে দেওয়া হয়েছিল। তারা কোনোভাবেই প্রধানমন্ত্রী বা স্পিকারের নির্বাচন নিয়ে কোনো রকম প্রশ্ন করতে পারবে না, এই বলে অ্যাড করা হয় 39 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 1975 সালে। এখন প্রধানমন্ত্রী বা স্পিকার হওয়া মানে তিনি বিশাল কিছু হয়ে গেলেন, বাকিদের মতো তিনি ইকুয়ালিটি ভোগ করবেন না, বিশেষ ক্ষমতা ভোগ করবেন, এটা তো নয়। তাই আমরা দেখব 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এই আর্টিকেল 329 এই আর্টিকেলটাকে বাদ দিয়ে দেয়, এবং আবার যেমন জুডিশিয়ারি অথরিটি ছিল, সুপ্রিম মানে জাজেস অফ সুপ্রিম কোর্টের হাতে অথরিটি দেওয়া হলো যে তারা পিএম বা স্পিকারের নির্বাচন নিয়েও প্রশ্ন তুলতে পারে। এটা বেসিক্যালি ওই সময় ইন্দিরা গান্ধী নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠে, তো সেটা নিয়েই জাজমেন্ট দিয়েছিল, যাতে বিয়ন্ড অফ দ্য জুডিশিয়াল স্ক্রুটিনি অফ দ্য ইলেকশন অফ স্পিকার অফ পিএম, তো সেটাকেই ক্যান্সেল করে দিয়ে আবার আগের যে অবস্থা ছিল তাতে ফিরিয়ে নিয়ে আসা। এই মুহূর্তে আমাদের ভারতবর্ষে তাহলে আমাদের সুপ্রিম কোর্টের হাতে অথরিটি আছে প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্সিয়াল ইলেকশন নিয়ে কোনো ডিসপিউট হলে দ্যাট ক্যান বি সেটেলড বাই সুপ্রিম কোর্ট। আর্টিকেল 71 এর মধ্যে সেটা দেওয়া আছে। এই আর্টিকেলটাকেও সেই সময় মডিফাই করা হয় কিন্তু এই ডিউরিং 39 অ্যামেন্ডমেন্টে, সমস্ত কিছুকেই যেগুলো ভুলভাল হয়েছিল 39 অ্যামেন্ডমেন্টে পুরোটাকেই বাদ দিয়ে দেওয়া। তো এখন সেজন্য আমাদের সুপ্রিম কোর্টের হাতে অথরিটি আছে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সেটেল চেক করা, আর ওদিকে হাইকোর্টের হাতে অথরিটি আছে বাকি যা যা নির্বাচন হয় সবগুলোর সেটেলমেন্ট চেক করা বা সেটেলমেন্ট করে দেওয়া ঝামেলা। তো এই হচ্ছে আমাদের আর্টিকেল 324 থেকে 329 এ অবধি পুরো প্রভিশন। তাহলে বর্তমানে কিন্তু 329 এ নেই, তাই অনেক সময় কোশ্চেনে 329 এ নাও থাকতে পারে, মানে বলতে পারে যে ইলেকট্রাল প্রভিশন কোথায় আছে, দিয়ে একটা অপশন দিল 324 329, আরেকটা দিল 329 মানে 324 থেকে 328। তো যদি 329 না থাকে তাহলে 329 করবে, আর যদি 329 থাকে, যেহেতু একটা সময় আর্টিকেলটা ছিল, তাই অবশ্যই ডিটেলসে বলতে গেলে মানে কমপ্লিট বলতে গেলে 329 এই বলতে হবে যে এইটার মধ্যেই ইলেকশন কমিশনের ইলেকশন সংক্রান্ত প্রভিশন ছিল। কারণ আর্টিকেল কখনো মানে যদি বাদ পুরো দিয়ে দেয় তাহলে সেটা ঠিক আছে, কিন্তু এখানে তো আর্টিকেলটা বাদ দেওয়া হয়নি, বরং আর্টিকেলটার যে প্রভিশন সেটাকে ক্যান্সেল করা হয়েছে। তার মানে আর্টিকেলের এক্সিস্টেন্স পুরো জিরো হয়ে গেছে এটা নিয়ে এরকম তো নয়। তাই এখনকার এক্সামে দেয় না, আগে দিত 329 এ দিয়েও অপশন দিয়ে দিত
তো এখন দিলে 324 থেকে 329ই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেবে ইলেকট্রাল প্রভিশন বললে। আর যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলে তখন শুধু একটাই আর্টিকেল হবে 324। এই পর্যন্ত ক্লিয়ার সবার? স্যার 325 নম্বর আর্টিকেলে ওই প্লেস অফ বার্থ, যেটা প্লেস অফ বার্থ, ওটা বাদ দিয়েছে বললেন, ওটা কি ওই ভোটের মানে অন্য জায়গার নিবাসী যদি অন্য জায়গায় ভোট দিয়ে দেয় এই কারণে নাকি, না ব্যাপারটা কেন বাদ দেওয়া হলো ওটা? দুটো কনসেপ্ট তো আলাদা না। দুটো আর্টিকেল 15 যে কনসেপ্ট সেটা হচ্ছে সামাজিক বৈষম্য দূর করতে বলছে। তাই সেখানে জন্মস্থান কোথায় জন্মেছে সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, সেই জন্য সেখানে ইকুয়ালিটি কনসেপ্টটা জন্মস্থানকেও যুক্ত করতে হয়েছে, জন্মস্থানও যেন কোনোরকম বৈষম্যের ব্যাপার না হয়। কিন্তু এখানে তো আমরা দেখবো যে রাজ্যসভায় নির্বাচনে কেউ অংশগ্রহণ করতে চায় তাকে সেই রাজ্য থেকে বিলং করতে হয়। বিহারের লোক এসে পশ্চিমবঙ্গে রাজ্যসভার সিটে রিপ্রেজেন্টেশন করতে পারে না। তো এখানে যেহেতু ওটা একটা ক্রাইটেরিয়া যে জায়গার জন্মস্থানটা একটা ম্যাটার, তো সেই জন্য এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এটাকে এটাকে রাখা হয়নি, এটাকে বাদ দেওয়া হয়েছে। এটার রেসপেক্টে বৈষম্য করা যায়, তাই এটা বৈষম্য করা যায় না বলা যায়নি 325-এর মধ্যে। বুঝতে পেরেছো? স্যার এক্ষেত্রে লোকসভা নির্বাচন মানে ওখানে দেখেছিলাম সাংসদ ইউসুফ পাঠানকে করা হয়েছিল মুর্শিদাবাদের। লোকসভা তো নির্বাচন যে কোনো জায়গা থেকে করা যায়। তুমি বিহারের লোক, তুমি আন্দামান হুম, নিকোবর আইল্যান্ডের লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করতে পারো, অসুবিধা নেই। স্যার রাজ্যসভায় তো স্যার করা যায় স্যার, নাহলে ওই যে পুলিশ অফিসারটাই কবে হলো স্যার, সে কি করে হলো স্যার, রাজীব আহ, যদি কাউকে দেখে থাকো যে তিনি হয়েছেন অন্য রাজ্যের লোক, তারা জানবে যে সে নিজেকে সেই রাজ্যের ভোটার হিসেবে যুক্ত করে তবে অংশগ্রহণ করেছে। আচ্ছা আর একটা আচ্ছা যেটা আচ্ছা হয় যে নমিনেটেড মেম্বার, সেটা হতে পারে। রাজ্যসভায় নমিনেটেড মেম্বারের ক্ষেত্রে কোনো ওই ক্রাইটেরিয়া দেখা হয় না, কারণ তিনি আচ্ছা নমিনেটেড হচ্ছেন নট দ্য রিপ্রেজেন্ট ফর দ্য স্টেটস অর ইউটি, তিনি রিপ্রেজেন্ট হচ্ছেন ফর দ্য সার্টেন ফিল্ড, লিটারেচার, আর্টস, ফলে সেখানে ওটা ফলো হয় না। বাকি সব ক্ষেত্রে অবশ্যই ফলো করতে হবে। যদি না দেখো এরকম হয়েছে তাহলে জানবে। যেমন আমি দেখছিলাম সম্ভবত মিঠুন ও যদিও ইলেক্টেড সিটে অংশগ্রহণ করেছিল, তিনি ভোটারটাকে চেঞ্জ করে নিয়েছিলেন, নিজের ভোটার লিস্টে আপডেট করে ওয়েস্ট বেঙ্গলে করে নিয়েছিলেন, আবার পরে চেঞ্জ করে নিয়ে মুম্বাইতে চলে গেছে। তো এরকম করতে পারে তো। এখন তো এটা খুব ফাস্ট হয়ে গেছে, আমিও করে দিতে পারি। 6 মাসের জন্য থাকলাম এখানকার ভোটার, আবার 6 মাস পরে চেঞ্জ, কারণ নির্বাচন কমিশন এখন অনলাইন হয়ে গিয়ে এগুলো খুব আকছার চেঞ্জ হচ্ছে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমরা আর্টিকেল 82 দেখি। তো এটা যদি একটা এরিয়া হয়, নির্বাচনী ক্ষেত্র হয়, এটাকে আমরা বলি কনস্টিটিউয়েন্সি, তাই না? ইলেকটোরাল কনস্টিটিউয়েন্সি। তো এই কনস্টিটিউয়েন্সি গুলোর স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এগুলোকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে তাহলে কিন্তু অনেকটাই নির্বাচনে জেতা হারা এর দ্বারা নিয়ন্ত্রিত হয়। কারণ যদি এরকম একটা হয় যে এই অঞ্চলটা পুরোপুরি কোন একটা পলিটিক্যাল পার্টি, এ নামে একটা পলিটিক্যাল পার্টির, আর এইটা হচ্ছে বি নামে একটা পলিটিক্যাল পার্টির, আবার এইখানে হচ্ছে তোমার রয়েছে ওই এ পার্টি, আর এইখানে রয়েছে আবার ওই বি পার্টি। তো যদি এটাকে ব্রেকআপ করে এরকম করে ক্রিয়েট করা হয় তাহলে দেখা যাবে এখানে অধিকাংশই হয়ে যাবে এ পার্টির, আর এখানে অধিকাংশই হয়ে যাবে বি পার্টির। তাহলে এখানে খুব স্মুথলি বোঝা যাচ্ছে যে এখানে যদি নির্বাচন হয় তাহলে এখানে পাক্কা এ জিতবে আর এখানে পাক্কা বি জিতবে। তো নির্বাচনী কনস্টিটিউয়েন্সি গুলো যদি পলিটিক্যাল লোকজনের হাতে ক্ষমতা দিয়ে দেওয়া হয় তাহলে স্বাভাবিকভাবে তারা পলিটিক্যাল সুবিধে দেখেই কনস্টিটিউয়েন্সি নির্দিষ্ট করবে। এটা যাতে না হয় তাই ডিলিমিটেশন কমিশন বলে একটি হাইলি পাওয়ারফুল কমিটি তৈরি করে তার হাতেই নির্বাচনী ক্ষেত্রগুলোকে আইডেন্টিফাই করার অথরিটি দেওয়া হয়। আর্টিকেল 82-তে এই সম্পর্কে প্রভিশন বলছে যে পার্লামেন্ট বাই ল ইনঅ্যাক্টস দ্য ডিলিমিটেশন কমিশন, অর্থাৎ পার্লামেন্টের হাতে ক্ষমতা আছে ডিলিমিটেশন কমিশন তৈরি করার। আর্টিকেল 82-তে সেই ক্ষমতা দিয়েছে এবং এর মাধ্যমে এই ডিলিমিটেশন কমিটি ক্ষমতা লাভ করে যে সে কোন পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিটাকে কতটা বাউন্ডারি লাইন টানতে পারে। এগুলো সবই ডিলিমিটেশন অ্যাক্টের মাধ্যমে হয়। সাধারণত সেন্সাসের পরে এটা করা হয়। যেমন সম্প্রতি আমাদের সেন্সাস স্টার্ট হয়েছে এবং সেই সেন্সাসটা শেষ হলে আমরা দেখব এরকম ডিলিমিটেশন কমিটি তৈরি হবে। আজ পর্যন্ত ভারতে 4বার এমন তৈরি হয়েছে। 1952 সালে প্রথম, তারপরে 52 সালে নির্বাচন হয়েছে, প্রথম ভারতের লোকসভা নির্বাচন এবং রাজ্যগুলোরও নির্বাচন।
এরপরে 1963 সালে হয়েছে, তারপরে 73 সালে, তারপরে অনেকদিন পরে 2002-এ হয়েছে। আবার 2026-এর পরে যে সেন্সাস তারপরে হবে এরকম বলা হয়েছিল। তো সেই রেসপেক্টে টোটাল নাম্বার অফ ডিলিমিটেশন কমিশন স্টিল নাও ক্রিয়েটেড 4 টাইমস বিভিন্ন অ্যাক্টের মাধ্যমে। খেয়াল রাখবে এগুলো কিন্তু তৈরি হওয়ার ইয়ার এটা, মানে এটা এস্টাবলিশড হয়েছে। আর আইনটা কিন্তু সবসময় যে সেম ইয়ার হবে তার কোনো গ্যারান্টি নেই। যেমন এখানে আইনটা কিন্তু দেখতে পাচ্ছি 62-তে তৈরি হয়েছে, এটা কার্যকরী হয়েছে 63-তে, বা এখানে 72-এ তৈরি হয়েছে, কার্যকরী 73-এ হয়েছে। আবার 2002-এ হয়ে 2002-এ কার্যকরী হয়েছে, বা 52-তে হয়ে 52-তেই কার্যকরী হয়েছে, এমন এক্সাম্পল আছে। সো এটা একটু কেয়ারফুলি করবেন, অনেক সময় এটা কনফিউজ করে কোশ্চেন দিয়ে দেয়। তাহলে ডিলিমিটেশন কমিশন কি এবং কিভাবে কাজ করে বুঝতে পেরেছো, কি তার ভূমিকা বুঝতে পেরেছো? স্যার এটা স্ট্যাটুটরি বডি নিশ্চয়ই। আইনের মাধ্যমে যেহেতু পার্লামেন্ট করছে, অবভিয়াসলি ইটস আ স্ট্যাটুটরি বডি, বাট ইট কিন্তু কনস্টিটিউশনাল ইন্ডিকেশন আছে, মানে সংবিধানে বলা নেই যে এর মেম্বার কত হবে, কি হবে, তার ডিটেলস নেই। ফলে সেই ডিটেলস যেহেতু নেই, সেটা আইনের মাধ্যমেই ঠিক হয়, তা অবশ্যই এটা একটা স্ট্যাটুটরি বডি। ওই ইলেকশন কমিশনের মতো, ইলেকশন কমিশনে কি দেখলাম, স্টেট ইলেকশন কমিশন নির্বাচনটা কন্ডাক্ট করবে সেটা বলা আছে সংবিধানে, কিন্তু কিভাবে হবে, তার মেম্বার কি হবে, সব কিছু বলা নেই, ওটা পুরোটাই সরকার ঠিক। এখানেও সে স্যার এই বডিটাও কি পার্লামেন্ট থেকে ঠিক করে মানে তৈরি হয়? হ্যাঁ, পার্লামেন্ট থেকে সাধারণত ওই আইএস আইপিএস দেরকে আইপিএস না আইএস দেরকে করা এখানকার মেম্বার সিলেকশন কমিশন। মানে এটাও বলা নেই যে কতজন হবে বা কি হবে? তাও যখন আইন তৈরি হবে আইনে মেনশন থাকবে। আচ্ছা। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট। এটা সম্পর্কে আমরা প্রিয়াম্বল পার্টস এন্ড শিডিউলস এর ক্লাসে যখন 10th শিডিউল পড়েছি কিছুটা রিফ্লেকশন পেয়েছিলাম। আমাদের ভারতবর্ষে নির্বাচনে দাঁড়ানোর পরে সেই কোন একটা পার্টিকুলার হাউসের মেম্বার হওয়ার পরে, ইলেক্টেড হওয়ার পরে অনেক সময় সদস্যরা যে কোনো কারণে হোক নিজের দল ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে অন্য পার্টি জয়েন করে। তো এটা করার ফলে যেটা হয় যে এলাকার মানুষের ভোটে সে নির্বাচিত হলো তাদেরকে কিন্তু পুরোপুরি তাদের ভাবনা চিন্তাকে পুরো চিট করা হলো। তো এটা যাতে না হয় তার জন্য 1985-এ রাজীব গান্ধী সরকার একটা আইন তৈরি করে, অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট। বলে যে এখন থেকে কোনো মেম্বার যদি স্বেচ্ছায় নিজের দল ত্যাগ করে তাহলে স্বাভাবিকভাবে তার সদস্যপদ বাতিল হবে, এবং এর জন্য কিছু ক্রাইটেরিয়াও মেনশন করতে হয়। 10 শিডিউল বলে একটা নতুন শিডিউল বানানো হয়, এবং সেই সঙ্গে দুটো আর্টিকেলের সংবিধানে অ্যাড করা হয়, একটা 102-এর ক্লজ 2, একটা 191 ক্লজ 2। 102-এর ক্লজ 2টা হচ্ছে পার্লামেন্টের বোথ হাউসের মেম্বারদের জন্য, আর 191-এর ক্লজ 2 হচ্ছে রাজ্য আইনসভার বোথ হাউসের মেম্বারদের জন্য। লোকাল সেলফ গভর্নমেন্টের বিষয়ে এখানে কিছু বলা নেই, অর্থাৎ লোকাল সেলফ গভর্নমেন্টে অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট কার্যকরী হয় না, যদি না কোনো রাজ্য আবার তৈরি করে এই সংক্রান্ত আইন। তো অ্যান্টি ডিফেকশন অ্যাক্টের কিছু রুলস আছে যে এইগুলো হচ্ছে অন্যায় বলে ধরা হয়, এবং তাই জন্য ওইগুলো ঘটলে তার সদস্যপদ বাতিল হয়ে যায়। আর কিছু আছে যেটা হচ্ছে এই অ্যান্টি ডিফেকশন অ্যাক্টের এক্সেপশন, যেগুলো হলেও তার সদস্যপদ বাতিল হয় না। তো দুটো দিয়ে কোশ্চেন দেয়। প্রথমত হুইপ ব্যাপারটা একটু জেনে রাখা উচিত। হুইপ হচ্ছে দলীয় নির্দেশ, প্রত্যেকটা দল নিজের থেকে কিছু যদি সিদ্ধান্ত ঠিক করে তো সেটাকে সব মেম্বারদেরকে ফলো করতে হয়। যদি সেই মেম্বাররা সেই হুইপকে অমান্য করে তাহলে ধরে নেওয়া হয় এটা একটা অন্যায় কাজ, অর্থাৎ সে দলের কথা শুনছে না, তাহলে সেক্ষেত্রে তার জন্য দলত্যাগ বিরোধী আইন কার্যকরী হয়। একই রকম ভাবে কোনো দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে যদি কখনো কোনো ভোট দেয় বা ভোট দান থেকে বিরত হলো, ভোট দেওয়ার অথরিটি বলে দিয়েছে সবাইকে ভোটে অংশগ্রহণ করতে, কিন্তু তিনি জয়েন করলেন না, তো ভোট দান থেকে বিরত থাকাও কিন্তু এক ধরনের অ্যান্টি ডিফেকশন অ্যাক্টিভিটি, যদিও এটাকে ক্রাইটেরিয়ার মধ্যে রাখা হয়নি। যদি না কোনো পার্টি ডিক্লেয়ার করে হুইপ এটা যে আমার মেম্বাররা কেউ অংশগ্রহণ করবে না ভোটে, এটা যদি হুইপ হিসেবে ইন্ডিকেট করে তখন আবার এটা অন্যায়। তার মানে টেকনিক্যালি হুইপ ইজ মোর ইম্পর্টেন্ট। দলীয় পার্সোনাল বিষয়ে কোনো হুইপ হলে সেটাকে গুরুত্ব দেওয়া হবে না, কিন্তু আইনসভার কোনো বিষয় যদি হুইপ ডিক্লেয়ার হয় সেটাকে এর মধ্যে ধরা হবে। যেমন কোনো একটা পলিটিক্যাল পার্টি তার বাড়িতে মিটিং হচ্ছে, সেই মিটিং এ অংশগ্রহণ করছে না, বা কোথাও ধর্ণা মঞ্চ তৈরি হয়েছে সেই ধর্ণা মঞ্চে কেউ প্রেজেন্ট হচ্ছে না, সেটা কিন্তু হুইপ নয়। হুইপ কোনটা?
পার্লামেন্টে ওয়াক আপ অ্যাক্ট এসেছে, সেই ওয়াক আপ অ্যাক্টে হুইপ ডিক্লেয়ার করেছে কোন একটা পলিটিক্যাল পার্টি যে আমার সব মেম্বাররা এই ওয়াক আপ অ্যাক্টের এগেনস্টে ভোট দেবে, বা আমার সব মেম্বাররা এই ওয়াক আপ অ্যাক্টের সাপোর্টে ভোট দেবে, বা কোনো পার্টি বলেছে আমার মেম্বাররা ওয়াক আপ ভোটে সাপোর্টেও দেবে না বিরুদ্ধে দেবে না, আমরা নিউট্রাল, তাই আমরা ভোটাভুটি থেকে বিরত থাকবো। এই যাই বললো বিভিন্ন পলিটিক্যাল পার্টি, এগুলো বিভিন্ন পলিটিক্যাল পার্টির হুইপ। তো এই হুইপ অমান্য করে যদি কেউ ক্রস ভোট দেয়, কেউ ভোট দানে বিরত না থেকে ভোট দিল, তো দেন ওটাকে আমরা হুইপ অমান্য করা বলবো, এবং দেন ওটা একটা অন্যায় হিসেবে ধরা হবে। তাই ওটা ডিউ গ্রাউন্ড অফ ডিসকোয়ালিফিকেশনের অঙ্গ। এটা বোঝা গেছে? তাহলে স্যার কোনো পলিটিক্যাল পার্টিকে তার হুইপ মানে কি হুইপ জারি করেছে সেটা তাহলে জানাতে হবে যে আমরা এই হুইপ জারি করলাম এরকম করে। অবশ্যই সেটা পলিটিক্যাল পার্টিতে দলীয় মানে নিজের দলের মেম্বারদেরকে ইনফর্ম করতে হবে ওয়েললি। না স্যার, মানে দলীয় নয়, মানে একদম কি বলবো ওটাকে, সংসদে গিয়ে এরকম করে বলতে হবে, যে করবে নয়তো না, আগে থেকে অফিশিয়ালি তাদেরকে নোটিশ করা হবে, মানে উইথ রিটেন ডকুমেন্ট দিয়ে ইনফর্ম করা হয়। তাহলে স্যার অন্য দল তো নাও জানতে পারে যে সে দল থেকে বিরোধী কাজ করলো কি করলো না। তো অন্য দলের তো এটা গল্প নয়, এটা তো নিজের দলের গল্প। মানে আমার পার্লামেন্টে 4টে পার্টি আছে, এ পার্টি, বি পার্টি, সি পার্টি, ডি পার্টি। এ পার্টি বলছে ওয়াকআপ বিলে আমরা সবাই ভোট দেব, বি পার্টি হুইপ ডিক্লেয়ার করেছে আমরা ওয়াকআপ ভোটে কেউ ভোট দেবো না, সি পার্টি মানে ওয়াকআপ ভোটের বিরুদ্ধে ভোট দেবো, বি পার্টি ঠিক করেছে, আর সি পার্টি ঠিক করেছে আমরা ভোটাভুটিতে অংশগ্রহণ করবো না, আমরা সাথেও নেই পাঁচেও নেই, আমরা সাপোর্টও করবো না বিরুদ্ধেও দেবো না, তাই আমরা ভোটই দেবো না। এই যে ভোটদান থেকে বিরত থাকলো, এতে কারোর কি সুবিধা হলো? উম, না, হয়েছে মনে হয়, যারা চাইছে যে একটা লাঘব হোক তাদের ভোটে সুবিধা অংশগ্রহণ না হতো। করে তো যারা জেতার চান্স থাকছে সেই চান্সের লোকের চান্স আরেকটু বেড়ে গেল। হুম। ভোট দিলে পক্ষে বিপক্ষে তো ভোট পড়তো, তাহলে সেটা হওয়ার চান্স পেল না, তার মানে এখানে পুরো সেই যে পার্টির জেতার চান্স কিছুটা ছিল তার চান্সটাকে আরো বাড়িয়ে দেওয়া হলো ভোটদান না করা মানে। আর আর একটা পার্টির কথা বলেছিলাম, তারা বলেছিল যে আমরা ওয়াকআপ অ্যাক্টের অল্টারনেটিভ নিয়ে কথা বলবো, আমরা এই ওয়াকআপ অ্যাক্টকে চাই না, মানে তারাও এগেনস্টেই ভোট দেবে। এইভাবে বিভিন্ন দল নিজের দলের মেম্বার যারা যারা আছে তাদেরকে ইনফর্ম করে দিয়েছে যে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, এটাকে ফলো করবে তোমরা কালকের এই ওয়াকআপ অ্যাক্টের যখন বিষয় উঠবে। যে স্যার ধরুন তাহলে কোনো একটা মেম্বার সে আইন মানে তার হুইপটা মানলো না, দলের ভেতরে যে সিদ্ধান্ত হয়েছিল সেটা না মেনে ভোটটা দিয়ে দিল, এরকম করে ধরা দিয়ে দিল, তারপরে কি তাহলে সেই দলের লিডার সে বলবে যে "এই দেখো এই লোকটা আমার দলের কথা মানেনি, অর্থাৎ এ দল বিরোধী কাজ সে করলো", নিজে এইরকম? বলবে না, সে প্রিসাইডিং অফিসারকে অফিশিয়ালি ইনফর্ম করবে যে আমার দলের অমুক মেম্বার সে হুইপ অমান্য করে ভোট দিয়েছে, বা সে আচ্ছা হুইপ স্যার, অমান্য করে ভোট দেয়নি, বা সে হুইপ অমান্য করে ভোট দানে বিরত থেকেছে, যেটাই করবে সেটা ইনফর্ম করবে। তখন প্রিসাইডিং অফিসার বুঝবেন যে আহ, তাকে ডিসকোয়ালিফাই করা যাবে কি যাবে না, কারণ এটা পুরোটাই সিদ্ধান্ত হচ্ছে প্রিসাইডিং অফিসার, মানে লোকসভার ক্ষেত্রে স্পিকার, রাজ্যসভার ক্ষেত্রে চেয়ারম্যান। হি অর সি উইল ডিসাইড কি তার মেম্বারশিপ ডিসকোয়ালিফাই করবে কি করবে না। এক্ষেত্রে জুডিশিয়ারিতে গিয়েও কোনো লাভ হয় না, কারণ জুডিশিয়ারি এখানে কোনো ইন্টারফিয়ারেন্স করতে পারে না। আমরা পড়েছিলাম এর আগে যে লেজিসলেটিভ আর জুডিশিয়ারির মধ্যে সেপারেশন অফ পাওয়ার ঠিক করা আছে। ফলে এখানে যদি কেউ ইচ্ছা করে ডিলে করে, মানে এরকম হলো যে সরকারের সিদ্ধান্তে বিরুদ্ধে কেউ ভোট দিয়েছে বা সরকারের সিদ্ধান্তে সাপোর্টে ভোট দিয়েছে, ধরো কি এরকম ব্যাপারটা একটু প্র্যাকটিক্যালি করি। ধরো ওয়াক অফ অ্যাক্টে করতে চাইছে বিজেপি, আর ওয়াক অফ অ্যাক্টের এগেনস্টে ভোট দিতে চাইছে অন্যান্য পলিটিক্যাল পার্টি ইনক্লুডিং টিএমসি। তো দেব গিয়ে ওয়াক অফ অ্যাক্টের ফরে ভোট দিয়ে দিলে, মানে বিজেপির সিদ্ধান্তে ভোট দিয়ে দিল, তাহলে টিএমসি কি বিরক্ত হয়ে গিয়ে প্রিসাইডিং অফিসারকে বললো দেখুন আমাদের পার্টির মেম্বার দীপক অধিকারী ইনি বিরুদ্ধে ভোট দিয়েছেন। যদি এরকম বলে গিয়ে, তখন প্রিসাইডিং অফিসার দেখবে যে এটা তো আমাদের দলেরই ভালো হয়েছে, প্রিসাইডিং অফিসার আচ্ছা ঠিক আছে আমি দেখবো, এটা নিয়ে পরে চিন্তা করবো, দিয়ে মোটামুটি 4 বছর ধরে ধরে চিন্তাই করে গেল, কিছু ডিসিশন নিল না, কিছু সিদ্ধান্ত গ্রহণ করলো না। এটা তাহলে কিছু করার নেই, ইচ্ছাকৃতভাবে ডিলে করলো। তো এটা এক ধরনের লুপ, অ্যাক্টের মধ্যে লুপ করা আছে, আইনের ফাঁক বলি না আমরা, সেটা করা আছে। বোঝা গেছে? আর স্যার, আরেকটা প্রশ্ন, সরকারের মানে সরকার এখন যে দল ক্ষমতায় রয়েছে বিজেপিতে, তো এবার বিজেপির প্রতিটা মানে এনডিএ, বিজেপিতে আমি পার্লামেন্টের সাপেক্ষে যদি বলি, হ্যাঁ তো এনডিএ, বিজেপি, এনডিএ বিজেপি নয়। আচ্ছা স্যার, এনডিএ তে কোনো হুম এনডিএ তে
প্রতিটা এমপিকেই প্রধানমন্ত্রী যা বলবে সেটাকে সমর্থন করতে হবে, আর যদি না করে তাহলে বলা যেতে পারে যে প্রধানমন্ত্রী নিজেদের মধ্যে একটা ক্লাস হচ্ছে এরকম করে, অর্থাৎ হুইপ সরকার অমান্য ঠিকঠাক করবেন নেই। তিনি। তিনি তাহলে হ্যাঁ, হুইপ অমান্য করবেন, হ্যাঁ। তো স্যার এইরকম তো যারা ক্ষমতায় নেই অর্থাৎ যারা বিরোধীতে রয়েছে বা অন্যান্য পলিটিক্যাল পার্টির মধ্যে এরকম একটা ব্যাপারই তো দেখতে পাচ্ছি তাহলে হুইপের মাধ্যমে। হ্যাঁ, হ্যাঁ, সরকারি দল, বেসরকারি দল, যারা সরকার আছে তারাও হুইপ ডিক্লেয়ার করতে পারে, বিরোধীরাও হুইপ ডিক্লেয়ার করতে পারে, যার যেরকম গ্রাউন্ড আছে তার রেসপেক্টে হুইপ ডিক্লেয়ার করবে। এটা তো সরকারের হুম, শুধু একার সিদ্ধান্ত নয়, এটা বিভিন্ন দলীয় সিদ্ধান্ত। দল যার সিদ্ধান্ত নেবে সেটাকেই আমরা হুইপ, দলীয় হুইপ বলে মানে জানবো। সে স্যার ঠিক আছে। হুম, নেক্সট চলে আসছে, ওটা তো ওগুলো বললামই। একটা আছে যে ইফ অ্যান ইলেক্টেড মেম্বার গিভস আপ হিজ মেম্বারশিপ, জেতার পরে স্বেচ্ছায় ছেড়ে দিল পদ, তাহলে সেটা ক্যান্সেল হবে। এক্সেপ্ট কোনটা, 2/3 মেম্বার যদি একসঙ্গে কোন একটা দল থেকে অন্য দলে জয়েন করে তখন সেগুলো সবই ভ্যালিড থাকবে, কিন্তু 2/3 এর থেকে একটা কম হলেও হবে না। উদাহরণ দিই, ত্রিপুরাতে কতজন এমএলএ আছে? ত্রিপুরার এমএলএ 60, ত্রিপুরার এমএলএ সংখ্যা হচ্ছে 60, তাহলে এখানে 2/3 মানে 40 জন যদি এখন একটা এ পার্টি থেকে বি পার্টিতে শিফট করে তাহলে সবারই মেম্বারশিপই থেকে যাবে, কেউ ডিসকোয়ালিফাই হবে না। কিন্তু যদি 39 জন যায় তাহলে সবারই 39 জনই ডিসকোয়ালিফাই হবে। তো 2/3 কে যেতে হবে যদি বাঁচাতে হয়, একসঙ্গে 2/3 বা তার বেশি। বোঝা গেছে? যেভাবে আমাদের কদিন আগে দেখতে পেয়েছো যে রাঘব চাড্ডা আম আদমি পার্টি থেকে বেরিয়ে গেল, বিজেপিতে জয়েন করলো। আর বলছে যে ইফ হি ভোটস অর সাবস্টেন্স ফ্রম ভোটিং ইন দ্য হাউস, যেটাকে আমরা বলি যে হুইপের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছে, তাহলে সেটাও আর একটা ডিসকোয়ালিফিকেশনের গ্রাউন্ড। কোনো মেম্বার ইন্ডিপেন্ডেন্টলি জিতেছিল, মানে নির্দল হয়ে জেতার পরে কোন একটা দলে জয়েন করেছে, সেক্ষেত্রেও তিনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। আর নমিনেটেড মেম্বার হয়েছিলেন 6 মাস পরে গিয়ে কোনো দলে জয়েন করেছেন, তাহলেও তিনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। কোনো নমিনেটেড মেম্বার চাইলে 6 মাসের মধ্যে কোনো পার্টি জয়েন করতে পারে। যদি 6 মাসের মধ্যে পার্টি জয়েন না করে 6 মাসের পরে গিয়ে করে, তাহলে কিন্তু তার দলীয় সদস্য মানে তিনি কিন্তু অ্যান্টি ডিফেকশন অ্যাক্টের আওতায় পড়ে যাবেন এবং তার আইনসভার সদস্য পদ বাতিল হবে, ওটা বলা হয়। আর the decision on disqualification question on the ground defection is referred to presiding officer, so it's totally decided by presiding officer, তার উপরে কেউ কথা বলার নেই। এখন যদি ডিসিশন নেওয়া হয়ে যায় তাহলে সেটা নিয়ে করা যায়, কেস করা যায়। মানে ওই যে বললাম দেবকে ডিসকোয়ালিফাই করার জন্য 4 বছর ওয়েট করলো, তারপরে আর 3 মাস পরে হয়তো নির্বাচন, তো ওই 4 বছর 2 মাসে গিয়ে বা 1 মাসে গিয়ে ডিসকোয়ালিফাই করে দিল, যেহেতু 4 বছর আগে আবেদন করেছিল মেম্বাররা কোন একটা দলে। তাহলে 4 মাস 2 মাস পরে ডিসিশন নেওয়ার পরে এটা নিয়ে এইবার কোর্টে কেস করা যায় যে দেখুন ওই অমুক মেম্বারের বিরুদ্ধে ডিসকোয়ালিফিকেশনের গ্রাউন্ড উঠেছিল এবং সেটা কার্যকরী করতে স্পিকার প্রায় 4 বছর 2 মাস সময় লাগিয়েছে, এটা নিয়ে কেস করা যায়। কেন না, এটা ডিসিশন হয়ে গেছে, যতক্ষণ না পেন্ডিং রয়েছে ম্যাটারটা ততক্ষণ এটা নিয়ে কোনো কথা বলা যায়। আর লাস্টেরটা বলছে ইট ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বারশিপ ইজ রেফার্ড টু প্রসিডিংস, ওই জন্যই যে এখানে ইন্টারফেয়ার করতে পারে না কোর্ট, বিকজ এটাকে প্রসিডিংস অফ দ্য লেজিসলেচার বলা হয়। আর লেজিসলেটিভ প্রসিডিংস এর মধ্যে কোনো রকম ইন্টারফেয়ারেন্সের অথরিটি প্রিসাইডিং অফিসারের নেই, কোর্টের নেই, প্রিসাইডিং অফিসারের অবশ্যই। সবগুলো ক্লিয়ার? 6টা পয়েন্ট ক্লিয়ার? নেক্সট চলে আসবো আমরা, এখানে বলছে যে ওই এক্সেপশনাল গুলোর একটা হচ্ছে 2/3 মেম্বার একসময় যদি শিফট করে, যেটা 91 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে হয়েছে, তার আগে 1/3 মেম্বার ছিল, ওটাকে মডিফাই করে এখন 2/3 করে দেওয়া হয়েছে। আগে 1/3 করলেই তাদেরকে প্রোটেক্ট করা হতো, বাট এখন 1/3 নয়, অ্যাটলিস্ট 2/3 কে একসঙ্গে যেতে হবে, তবে গিয়ে তাদের সদস্যপদ বাঁচবে। আর এনি পার্সন ইলেক্টেড অ্যাজ চেয়ারম্যান, মানে যিনি প্রিসাইডিং অফিসার হয়েছেন, তিনি যদি স্বেচ্ছায় রেজিগনেশন দেন সেক্ষেত্রে সেটা ডিসকোয়ালিফাইয়ের গ্রাউন্ড নয়। দুটো কারণে নয়, একটা হচ্ছে যদি আজকে ওম বিড়লা বিজেপি ছেড়ে দেয়, বিজেপি থেকে রিজাইন দেয়, তাহলে তাকে ডিসকোয়ালিফাই করার অথরিটি কে? যদি ধরো ওটা নিয়ম আছে, তাহলে ডিসকোয়ালিফাই কে করবে? ওম বিড়লা নিজেকে ডিসকোয়ালিফাই করবে নাকি? প্রিসাইডিং অফিসার তো তিনি নিজেই। তাই টেকনিক্যাল এটা পসিবল নয় ব্যাপারটা করা। দ্বিতীয় কজ, যে যিনি প্রিসাইডিং অফিসার হন তিনি নিউট্রাল হন না পলিটিক্যালি বায়াস হন? নিউট্রাল হয়।
তাই তার নিউট্রালিটি প্রমাণ করার জন্য তিনি দলীয় সদস্যপদ ছাড়লে সেটা আরো বেশি প্রমোটেড হবে নাকি সেটা খারাপ হবে? খারাপ হবে। খারাপ হবে? না, ভালো হবে তো স্যার ছাড়লে। খারাপ কোথায় হবে? ভালো হবে না? মানে আমি যদি মানে এরকম হয় যে আমি তাহলে একজন তো নিউট্রালটা বোঝা যাবে, মানে কোনো হ্যাঁ, মানে আমি প্রশ্নই যদি নেই এরকম যে। হয় যে আমি বিজেপি পার্টি থেকে মেজরিটি হলো এবং আমি বিজেপির এমএলএ, তারপরে আমি পশ্চিমবঙ্গের স্পিকার হলাম, তারপরে আমি কোনো বিরোধী দলের মেম্বাররা কিছু বলতে গেলে চোখ গরম করি, আর নিজের মেম্বাররা বললে যা বলে দারুণ দারুণ দুর্দান্ত দারুণ বলেছেন কথা, এরকম যদি বলি তাহলে তো এক পেশে হয়ে যাচ্ছে। এরকম কি করে প্রিসাইডিং অফিসার? করেন না তো, তিনি নিউট্রালিটি করেন, তিনি নিউট্রালি কাজ করেন। তো আমি যদি এটাকে আরো ভালো করে প্রমোট করাতে চাই, তো খুব ভালো হয় যদি আমি বিজেপির দল থেকে রেজিগনেশন দিয়ে দিই, তবে লোকজনের কাছে আমি আরো বেশি অ্যাকসেপ্টেড হব না, যে এই ব্যক্তি নিউট্রাল, তো আরো বেশি নিউট্রালিটি তার প্রমোটেড হবে। এটা ভালো হবে, খারাপ কি করে হবে? স্যার বুঝতে যে খারাপ হবে? সোমনাথ চ্যাটার্জি বলো। স্যার সোমনাথ চ্যাটার্জি যখন সোমনাথ স্পিকার ছিলেন চ্যাটার্জি তখন এরকম একটা হ্যাঁ এরকম নয়, এরকম একটা আমি যেটা বললাম কন্ট্রোভার্সি। এটা নয়, বাট ওটা কি হয়েছিল, ওটা দল থেকে বের করে দিয়েছিল। মানে সোমনাথ চ্যাটার্জিকে নিজের দল থেকে ছাড়েনি, তাকে দল থেকে সরিয়ে দিয়েছে। যেরকম কদিন আগে ঋতব্রতকে দল কেন থেকে স্যার? বহিষ্কার করেছে, ঋতব্রত দল থেকে ডিসকোয়ালিফাই হয়, মানে ঋতব্রত নিজের রেজিগনেশন দেয়নি। যদি ঋতব্রত নিজের রেজিগনেশন দিত একা একা, তাহলে ঋতব্রতর মেম্বারশিপ ক্যান্সেল হয়ে যেত, মানে অথরিটি পেত তো না। দল থেকে কি করে মানে এরকম বের করতে পারে? আমি আমার দলের যে প্রেসিডেন্ট, সে একটা লিখিত দিয়ে ইনফর্ম করবে যে তোমাকে দল থেকে বহিষ্কার করা হলো, লিখিত দেবে। এবং প্রত্যেকটা দলের এগুলো অফিসিয়ালি কাজকর্ম সব ডকুমেন্টেড থাকে, তো ওই ডকুমেন্টের মাধ্যমে মেল করে দেবে যে তোমাকে ডিসকোয়ালিফাই করা হলো। আচ্ছা। চলে আসতে আমরা নেক্সট, ওইগুলোই বলছে যে এটা প্রিসাইডিং অফিসার কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ইলেকশন কমিশনের সাথে কনসাল্ট করে নিয়ে তবে কাউকে ডিসকোয়ালিফাই করে। আর ওই পার্টি স্প্লিট আপ হওয়ার যে বিষয়, এটাকে আগে আইনের বাইরে রাখা হয়েছিল, এখন পার্টি স্প্লিট আপের ক্ষেত্রেও ডিসিশন ইলেকশন কমিশন নিজেই নেয়, যে কোন পার্টিকে আমরা সিম্বল দেবো বা কোন পার্টিকে মান্যতা দেবো। যেমন আমরা দেখবো কংগ্রেস থেকে বহুবার দল ছেড়ে গেছে, যেমন শরদ পাওয়ার কংগ্রেস থেকে বেরিয়ে ওই ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বানিয়েছিল। ওইরকম ভাবে কোনো যদি এরকম আলাদা করে পার্টি তৈরি হয়, তখন দুটো পার্টির মধ্যে কাকে সিম্বল দেবো সেটা ডিসিশন নেওয়ার অথরিটি প্রিসাইডিং অফিসারের। এখানে একটা হায়দ্রাবাদ হাইকোর্টের একটা ইনসিডেন্টের কথা বলছে। In 2015, when the Hyderabad High Court declined to intervene after hearing a petition which alleged that there had been a delay by the Telangana SLA speaker in taking action against the member under the anti-defection law. তো ডিলে করছিল, তো এটা নিয়ে পিটিশন শোনার কথা বলা হয়েছিল। তো এই ডিলে করলে এটা নিয়েও করা যায় না, সুপ্রিম কোর্টে যখন কেস গেল সুপ্রিম কোর্ট বললো না, এটা প্রিসাইডিং অফিসারের ডিলেটাকে আমরা ধরবোই না, কারণ হচ্ছে এটা প্রসিডিংস অফ দি লেজিসলেচার হিসেবে ইন্ডিকেটেড হবে। তো যেটা প্রসিডিংস অফ দি লেজিসলেচার, সেটার উপর কোর্টের কিছু ইন্টারফারেন্স থাকতে পারে না, তাই কোর্ট এখানে কিছুই করতে পারবে না, কোর্ট এখানে পুরো ঠুটো জগন্ন, কিছু করার নেই। তাই ইচ্ছাকৃত ডিলেটাকে প্রথমত প্রমাণ করা মুশকিল, আর দ্বিতীয়ত এটা কোর্টের এন্ট্রান্সের জায়গায় না, কোর্ট এখান থেকে পুরোপুরি সেপারেট থাকে। হয়েছে এই পর্যন্ত সবার ক্লিয়ার? নাও রেকগনিশন অফ পলিটিক্যাল পার্টি, আগেই বলেছিলাম স্টেট পার্টি আর ন্যাশনাল পার্টি হওয়ার তকমা দেওয়া নেওয়ার গল্প আছে এর মধ্যে। প্রথমত স্টেট পার্টি হতে গেলে চারটের মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া লাগে, এখানে যে কোনো একটা ক্রাইটেরিয়া মাধ্যমেই কেউ স্টেট পার্টি হতে পারে। প্রথমত স্টেট পার্টি মানে ছোট দল, এখানে দুটো দল মানে দুটো স্টেট বা তিনটে স্টেট নয়, একটা স্টেটের রেসপেক্টে সব বলছে একটা পার্টি যে মিনিমাম 3% বা টোটাল সিটের মধ্যে 3টে সিট জয়লাভ করেছে, ব্র্যাকেটে লিখে নিতে হবে হুইচ এভার ইজ মোর, যেটা বেশি হবে হুইচ এভার ইজ মোর, সেই অনুযায়ী তাকে স্টেট পার্টির তকমা দেবে। তাহলে উদাহরণটাকে একটু প্র্যাকটিক্যালি নিয়ে আসি। ত্রিপুরার কথা আমরা একটু আগে বলেছিলাম, 60 মেম্বার রয়েছে ত্রিপুরাতে, 3% আর 3 কোনটা বেশি বেশি হবে ত্রিপুরাতে? 3 আর ওয়েস্ট বেঙ্গলে 3% আর 3 294টা সিটের কোনটা বেশি হবে? 3 এই 3% বেশি ও হবে। স্যার 6 7 3% কত? প্রায় 8 প্লাস, 9 এখানে 8ই ধরতে হবে। তাহলে 8 ধরবো না 3 ধরবো?
কি ধরবো? 8 দেবো। 8 ধরবো, 8 তাহলে এটা কত? 3% হচ্ছে এখানে বেশি। যেটাই বেশি হবে সেই রেসপেক্ট থেকে ঠিক হবে। তাহলে পশ্চিমবঙ্গে কোনো দলকে যদি স্টেট পার্টি হতে হয় মিনিমাম 8টা দলে জয়লাভ করতে হবে। আর যদি এটা ত্রিপুরাতে করতে হয় স্টেট পার্টি তৈরি, তাহলে ত্রিপুরাতে মাত্র 3টে সিটে জয়লাভ করলেই ত্রিপুরা স্টেট পার্টি হয়ে যাবে। তো সেই জায়গাটাকে বলে দিন না 8টা পার্টি আর 3টে পার্টি হ্যাঁ, শুধু একটা ক্লিয়ার করে দিন না একটুখানি 8টা পার্টি যে বললেন না এটা গুলিয়ে গেল। এই তো 3% বা 3 সিট, যেটা বেশি হবে 294, 3% বেশি না 3 বেশি? 294 হ্যাঁ, 3% বেশি হচ্ছে তো তাহলে 3% তিনটে 3% নাম্বারটা কত হবে, সংখ্যাটা কত হবে? 294 ম্যাথ 8 করতে বসে যাবে, এখানে মানুষকে তো আর কাটতে পারবে না। তাই এখানে সিম্পলি 3% বুঝতে পারছো, 94 তো 3 হওয়া সম্ভব নয়, তাই 9 তো হবে না, 9 কম হবে, 8 হবে। আর এখানে তো 60-তে 3% 1 পয়েন্ট সামথিং, এখানেও তাই 1 পয়েন্ট সামথিং আর 3 এর মধ্যে 3 বেশি। তাই ত্রিপুরার মতো ছোট স্টেটের ক্ষেত্রে 3টে সিটকে ধরা হবে, 3%-এর সিট ধরা হবে না, কারণ আগেই বলে দিয়েছি হুইচ এভার ইজ মোর, যেটা বেশি হবে সেটাকে ফলো করতে হবে। এবার বুঝেছো মা? হ্যাঁ স্যার শিওর? তাহলে বলো হ্যাঁ ইউপিতে কত পেতে হবে স্টেট পার্টি হতে গেলে উত্তরপ্রদেশে? তো কত 80 31 আর 406 তো 400 ঘেটে যাচ্ছে তাহলে বুঝতে পারোনি তাহলে। কে কে বলবে এটা? উত্তরপ্রদেশের স্টেট পার্টি হতে গেলে কতগুলো সিটে জয়লাভ করতে হবে মিনিমাম? এটা তো জানেই না মনে হচ্ছে। 403 উত্তরপ্রদেশে, এইবার করো। তাহলে 12টা। 400টা ছিল কত ভুলে গেছে যে কত হয়, গতকাল নাকি পরীক্ষা দেবে, এদিকে আজকে 12টা হবে না 13টা হবে? 13টা চিন্তা করতে হবে, এখানে কম চিন্তা করা হয় না, প্লাস হয়ে আছে তো, ঠিক আছে 13টা 12টাই চিন্তা করো না, অসুবিধা কিছু নেই। কারণ এখানে 12টা কি করে হচ্ছে, 3টে না হয়ে 12টা কেন হচ্ছে? কারণ এখানে 3% ফলো হবে। মানে সিম্পল কথা, যদি পপুলেশন কম থাকে সাধারণত 3 ফলো হয়, ওই ত্রিপুরার মতো গোয়ার মতো স্টেটগুলোতে। আর যদি বেশি পপুলেটেড স্টেট হয় তখন অবশ্যই 3% ফলো হয়। তোমার এবার বুঝতে পেরেছো? তোমার কথা কেটে গেল আপনার লাস্টেরটা বলছি বুঝতে পেরেছো, সেটাই জিজ্ঞেস করছি। লাস্টের কথাটা কেটে গেছে আর শুনতে পাইনি তাই না আমার নেটওয়ার্কের প্রবলেম হবে হয়তো উত্তরপ্রদেশে ওই যেটা 403-এ যেটা বলো কত হবে না 3 হবে সেটা বুঝতে পারোনি? হ্যাঁ ওটা 12 অব্দি শুনতে পেয়েছি তারপরে শুনতে পাইনি আমি বললাম যে এটা বুঝতে পেরেছো, এটাই জিজ্ঞেস করলাম। ও হ্যাঁ 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 পরেরটা কি, দ্বিতীয় ক্রাইটেরিয়া কি বলছে? আ পার্টি শুড উইন অ্যাট লিস্ট ওয়ান সিট, একটা সিটে জয়লাভ করেছে লোকসভাতে। কতগুলো লোকসভা পিছু? 25টা করে লোকসভা পিছু একটা করে সিট, তার মানে 1 থেকে 25 একটা, 26 থেকে 50 দুটো, এইভাবে। তাহলে পশ্চিমবঙ্গে কতগুলো সিটে জয়লাভ করতে হবে লোকসভা সিটে স্টেট পার্টি হতে গেলে? 2টো। দুটো, কারণ 42টা আছে, তাহলে একটা 25 অব্দি একটা সিট, আর তারপর থেকে আবার 42 অব্দি একটা সিট, এইভাবে দুটো মিনিমাম লোকসভা সিটে জয়লাভ করলে তাকে আমরা পশ্চিমবঙ্গের রেসপেক্টে স্টেট পার্টি তকমা দিতে পারবো। এটা বুঝে গেছে সবাই? হ্যাঁ স্যার 3 নম্বর ক্রাইটেরিয়া আরো ইজি, এখানে আর অত ফিটের উইনের অত জোর দেওয়া হচ্ছে না, এখানে 6% ভ্যালিড ভোটের উপর জোর দেওয়া হচ্ছে। টোটাল ভোটের 6% ভ্যালিড ভোট পেয়েছে, তাহলে সেটা রেসপেক্টে তার সঙ্গে যদি একটা করে সিটে জয়লাভ করে, তাহলে তাকে আমরা স্টেট পার্টির তকমা দেবো। তাহলে 6% ভোট পেয়েছে লোকসভা ভোটে আর একটা লোকসভা সিটে জয়লাভ, বা 6% ভোট পেয়েছে বিধানসভা ভোটে আর মানে একটা বিধানসভা সিটে জয়লাভ করেছে, তাহলেই তাকে আমরা স্টেট পার্টির তকমা দেবো। এটা অনেকটা সহজ। পশ্চিমবঙ্গের মতো এত বড় স্টেটেও আমরা মাত্র 6% ভোট আর একটা সিটে জয়লাভ করলেই কিন্তু সে স্টেট পার্টি হয়ে যেতে পারবে। 4 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে, রাজ্যের ক্ষেত্রে 2টো সিটে জয়লাভ করতে হবে। হ্যাঁ মানে লোকসভার ক্ষেত্রে একটা, রাজ্য বিধানসভার ক্ষেত্রে দুটো সিটে জয়লাভ করতে হবে।
বিধানসভা সিট হলে 2টো সিট জয়লাভ করতে হবে, আর লোকসভার হলে একটা সিট জয়লাভ। আর সেই সঙ্গে সিট যে নাম্বার অফ ভ্যালিড ভোট সেটা 6%, সেটা লোকসভার ক্ষেত্রেও 6%, বিধানসভার ক্ষেত্রেও 6%, এবং ওই স্টেটের রেসপেক্টে, মানে পশ্চিমবঙ্গে যদি 1,09,00,000 যদি 7 কোটি ভোটার হয়, যে 7 কোটির রেসপেক্টে 6% ভোট পেয়েছে প্লাস একটা লোকসভা সিট, বা 6% ভোট পেয়েছে বিধানসভা ভোটে, বা 2টো বিধানসভা সিট, মানে প্লাস 2টো বিধানসভা সিট, তাহলেই তাকে স্টেট পার্টির তকমা দেবে। আর লাস্টেরটা হচ্ছে 8% ভ্যালিড ভোট পেয়েছে, তার সঙ্গে অ্যাটলিস্ট 1 সিট, সেটা যে কোনো ভোটে হতে পারে, যদি লোকসভা হয় লোকসভা, বিধানসভা হয় বিধানসভা, তাহলে তাকেও আমরা স্টেট পার্টির তকমা দিতে পারবো। তো এই হচ্ছে আমাদের 4টে ক্রাইটেরিয়া টু বিকেম আ স্টেট পার্টি। মনে রাখবে, কোনো পার্টি মানে স্ট্যাটাস পাওয়ার পরে এটা আজীবনকাল থাকে না, প্রত্যেক বছর এটাকে প্রুভ করতে হয় তাকে, এভাবে তার কন্টিনিউয়েশন হয়। যদি এরকম হয় এই বছর ভালো পারফরমেন্স করলো, পরের বছর করলো না, তাহলে কিন্তু সে আর স্টেট পার্টি তকমা পাচ্ছে না। এটা কন্টিনিউয়াস কোনো বিষয় নয়। প্রত্যেক বছর ডিসেম্বর মাসে ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে ডিক্লেয়ার করে দেয় কাকে কাকে ন্যাশনাল পার্টি বা স্টেট পার্টির তকমা দেওয়া হয়েছে, এবং সেটা সারা বছরের নির্বাচনের যে ডেটা তার রেসপেক্টে সেটাকে আইডেন্টিফাই করা। স্যার প্রত্যেক বছর তো ভোট হয় না স্যার। কোথাও না কোথাও তো ভোট হচ্ছে। আজকে এবছর পশ্চিমবঙ্গে হলো, পরের বছর পাঞ্জাবে হবে, তারপরের বছর গোয়াতে হবে, এরকম করে কোথাও না কোথাও হবে। সেই রেসপেক্টে স্টেট পার্টি হওয়া তো আর বন্ধ হবে না, লোকসভা ভোট না হবে মানে স্টেট পার্টি। পশ্চিমবঙ্গে স্যার একবার একটা পার্টি স্টেট পার্টি হয়ে গেল, কিন্তু পরের বছর সেটা তাহলে কি হবে? সেই পার্টিটা কি পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোথাও থাকতে পারে না? আম আদমি পার্টি কি শুধু দিল্লিতে আচ্ছা থাকবে, উত্তরপ্রদেশে থাকবে না, আচ্ছা আচ্ছা ওয়েস্ট বেঙ্গল আচ্ছা মণিপুরের ভোটে অংশগ্রহণ করতে পারবে না, এরকম তো নয়। যে কোনো ভোটে জয়লাভ আচ্ছা। করতে হবে। সে তাহলে হেরে যাওয়া মানে তার স্টেট পার্টি চলে যাওয়া তো। এটা দেখতে হবে যে সে এই স্টেটের রেসপেক্টে হয়তো সে আর স্টেট পার্টি নেই, কিন্তু অন্য স্টেটে রয়েছে, তখন তাহলে তাকে তুমি কি ঠিক। ওইভাবে তো আর বলবে না। ওদের বিজেপির হতে পারে স্টেট পার্টি, বাট টিএমসি তো স্টেট পার্টি থাকবেই না। মানে তুমি কি চেক করেছো, ভ্যালিড ভোট ফোট সব চেক করেছো? না, কেন আমি স্টেট পার্টি থাকবে না? ন্যাশনাল পার্টির কথা 40 বলছো, ন্যাশনাল পার্টির ক্ষেত্রে বলতে পারো, স্টেট পার্টির ক্রাইটেরিয়া না হওয়ার মতো তো পারফরমেন্স টিএমসির হয়নি। স্টেট পার্টি তো থাকবে স্যার, কারণ 41% ভোট পেয়েছে, হ্যাঁ, প্লাস এতগুলো সিটে আছে। বামপন্থী দলগুলোর কথা বলতে পারো, জানি না, বামপন্থী দল নাম্বার অফ সিট বেশি পেয়েছে, কিন্তু মানে সিট পায়নি, কিন্তু ভোট অনেক বেশি পেয়েছে। তো সেই পার্সেন্টেজে ওরাও 6%-এর উপর। হ্যাঁ, তো সেই এবার দেখা গেল সেই কাজটা পূরণ করতে পারলো না, যে কোনো সিটে জয়লাভ করতে পারেনি, ভোট পেয়েছে, তাহলে তো হবে না। কিন্তু সেই ক্রাইটেরিয়া সব পার্টি হয়েছে, এবার বলতে পারো আরএসপি তারা পায়নি, বা ফরওয়ার্ড ব্লক তারা পায়নি, সেটা বলতে পারো যে এদের তকমা চলে গেছে। তো না, এমনি কিন্তু আচ্ছা স্টেট স্যার। পার্টির তকমা এরা এখনো নেই, মানে নির্বাচনের আগেও ওদের স্টেট পার্টির তকমা ছিল না, ওটা গত ইলেকশন থেকে ওদের ক্রাইটেরিয়া, ওদের সেই ক্রাইটেরিয়া পূরণ করতে পারে। ওকে, মানে 5 বছর ধরেই নেই, এরকম নয় যে আজকে এই বছরই নেই আর। ইয়েস। স্যার এই ক্রাইটেরিয়া কি স্যার আলাদা কিছু সুবিধা আছে? স্টেট পার্টি ন্যাশনাল পার্টি হলে ইলেকশনে কিছু টাকা পয়সা লিমিট বাড়ে। স্বাভাবিক হয়, তুমি বড় পার্টি আচ্ছা তুমি বড় ট্রানজাকশন করতে পারবে, বেশি টাকা আচ্ছা রাখতে পারবে, তোমার ওপর বেশি প্রোটেকশন, মানে বেশি খেয়াল রাখা হবে আর কি, বেশি কেয়ার করা হবে তোমার। মেনলি টাকা পয়সা ট্রানজাকশনের সুবিধাটাই হয় অফিসিয়ালি। আর না হলে বড় পার্টি হলে তো, বড় পার্টি হলে কি হয় কি হয় হতে পারে, তো দেখেছো লাস্ট 15 বছর। হুম, চলো নেক্সট পয়েন্টে যে আমরা রেকগনিশন অফ ন্যাশনাল পার্টিতে, জাতীয় দল হওয়ার জন্য 3টের মধ্যে যেমন একটা ক্রাইটেরিয়া, প্রথমটা খুব সহজ, 2% সিট পেয়েছে লোকসভাতে 3টে ডিফারেন্ট স্টেট থেকে। স্বাভাবিকভাবে স্টেট পার্টি তো এটা নয় না, ন্যাশনাল পার্টি, তাহলে তার জনপ্রিয়তা অনেক বেশি থাকতে হবে। তো এখানে বলা হচ্ছে 3টে ডিফারেন্ট স্টেটে, অ্যাটলিস্ট 3টে ডিফারেন্ট স্টেটে টোটাল 2% সিট পেয়েছে লোকসভা, তাহলে তাকে আমরা ন্যাশনাল পার্টি তকমা দেবো। 2% কত লোকসভার 2%? আবার কি আমাকে বলে দিতে হবে নাকি? লোকসভার সিট হচ্ছে 543, না স্যার। কত হবে 2%? স্যার 11 হবে। 11 স্যার। 11টা সিটে জয়লাভ করতে হবে কতগুলোতে? 3টে স্টেটে। তাহলে মানে এরকম তিনটে। হতে পারে যে একটা স্টেটে একটা পেয়েছে, একটা স্টেটে একটা পেয়েছে, আর একটা স্টেটে 9টা পেয়েছে, এরকমও হলেও হবে, অসুবিধা নেই। কিন্তু টোটালে 11টা দেখাতে হবে 3টে স্টেট মিলে। বোঝা গেছে এটা?
হ্যাঁ স্যার। দ্বিতীয়টা কি বলছে? বলছে জেনারেল ইলেকশন লোকসভা বিধানসভা নির্বাচনে 6% ভ্যালিড ভোট পেয়েছে। কটাই? বলছে 4টে বা তার বেশি স্টেটে, এবং সেই সঙ্গে 4টে লোকসভা সিটে জয়লাভও করেছে। প্রথমত 6% ভোট প্লাস লোকসভা 4টে সিটে জয়লাভ। এখানে আর 11টা সিটে জয়লাভ করতে হচ্ছে না, তার জায়গায় মাত্র 4টে সিটে জয়লাভ করলে হচ্ছে, কিন্তু ভোট পেতে হচ্ছে 6%, 2%-এর জায়গায়। আর এখানে 3টে নয় 4টে স্টেটে সেটা দেখাতে হবে, তাহলে তাকে আমরা ন্যাশনাল পার্টির তকমা দেবো। আর একটু আগে আমরা স্টেট পার্টি পড়েছি, ওই স্টেট পার্টি যদি 4টে স্টেটে স্টেট পার্টির তকমা পেয়ে যায় কোনো দল, তাহলে তাকেও ন্যাশনাল পার্টির তকমা দেওয়া হয়। এই হচ্ছে বর্তমানে ন্যাশনাল পার্টি ক্রাইটেরিয়া। নিচে ন্যাশনাল পার্টিগুলোর নামও দেওয়া আছে বর্তমানে যারা যারা আছে: আইএনসি, সিপিআইএম, বিজেপি, বিএসপি, বহুজন সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, এনপিপি, ন্যাশনালিস্ট পিপলস পার্টি, নর্থ ইস্টের দল, সাংবাদের দল। অপোজিশন পার্টির কি ভূমিকা আছে? যে কোনো গণতান্ত্রিক দেশেই অপোজিশন পার্টি খুব ইম্পর্টেন্ট রোল রয়েছে। এখানে একটা খুব ভালো স্টোরি আছে। ইন্দিরা গান্ধী একবার এই পশ্চিমবঙ্গে স্যার, হ্যাঁ বলো। স্যার আগের স্লাইডটাতে ন্যাশনাল পার্টি 6টা, ওখানে সিপিআইএম যে আপনি হয়েছে ওটা কি করে হচ্ছে? কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ন্যাশনাল লেভেলে এই ক্রাইটেরিয়া গুলো পূরণ করতে পেরেছিল। এইবার হয়তো হবে না, এই এই বছর থেকে 2021 থেকে 26 থেকে আর হবে না, 2025 অব্দিও ছিল সিপিআইএম কে ন্যাশনাল পার্টি তকমা দেওয়া হয়েছিল, কারণ সে হয়তো এই ক্রাইটেরিয়াটা পূরণ করেছিল। কারণ ইয়েতে তো কেরালাতে তো টিএমসি সিপিআইএম ছিল, ও কেরলে ছিল, ওয়েস্ট বেঙ্গলে পার্সেন্টেজ অফ ভোটে পেয়েছিল, একটা সিটেও জয়লাভ করে আছে সেই হিসাবে। আচ্ছা স্যার। ঠিক আছে, বা সাউথ ইন্ডিয়ার হয়তো আমি আমি জানি, মানে মনে করতে পারছি না, সাউথ ইন্ডিয়াতে অন্য কোনো স্টেটও থাকতে পারে এরকম সেই ক্রাইটেরিয়া অনুযায়ী। এটা ওরা ঠিকঠাক করে দেখেই দেয়, এরকম নয় যে ইলেকশন কমিশন যাকে পারলো তাকে দিয়ে দেবে। তো অপোজিশন পার্টির ভূমিকা যে কোনো গণতন্ত্রে খুব ইম্পর্টেন্ট। অপোজিশন পার্টি যত স্ট্রং হবে তত সেটা গণতান্ত্রিকভাবে সেই দেশ ঠিকভাবে চলবে। তাই অপোজিশন পার্টিকে প্রত্যেকটা কান্ট্রিতেই খুব গুরুত্ব দেওয়া হয়। তো ইন্দিরা গান্ধী একবার ওয়েস্ট বেঙ্গলের সিদ্ধার্থ শঙ্কর যখন মুখ্যমন্ত্রী সেই সময় এসেছিলেন, এবং সিদ্ধার্থ শঙ্কর রায় খুব গর্বের সঙ্গে বলছিলেন যে এরকম আমার কয়েকটা সিট আছে যাদেরকে অপোজিশন পার্টি ভোটই পায়নি, 2-1 হাজার ভোট পেয়েছে, সব আমাদের দল পেয়েছে, কংগ্রেস পেয়েছে। তো ইন্দিরা গান্ধী খুব বিরক্ত হয়েছিলেন। ইন্দিরা গান্ধী বলছে ওখানে তো আপনার নির্বাচন করানো উচিত, ওইভাবে হয় নাকি? তো মানে বিরোধী নেই, বিরোধী শূন্য, এটা কখনোই গণতন্ত্রের ব্যবস্থা হতে পারে না। গণতন্ত্র মানে সেখানে একটা বিরোধিতার একটা জায়গা থাকবে, বিরোধীরা আমাদেরকে নিয়ন্ত্রণ হতে শেখাবে, আমাদেরকে মানে যারা রুলিং এ রয়েছে তাদেরকে মিত হয়ে কাজ করতে শেখাবে। যদি কেউ এরকম ভাবে যে আমরাই সব আর কেউ এখানে অপোজিশন নেই, স্বাভাবিকভাবে কিছুদিন পরে তার মধ্যে অহংকার এবং তার থেকে উল্টোপাল্টা কাজ করা শুরু হবে। সেটা গণতন্ত্রে কখনোই কাম্য নয়। তাই ইউকে তে দেখবো যেখানে বাই পার্টি সিস্টেম আছে, ওখানে অপোজিশন পার্টির লিডারকে বলা হয় শ্যাডো পিএম, এবং অপোজিশন পার্টির যারা মেম্বার তাদেরকে বলা হয় শ্যাডো ক্যাবিনেট মেম্বার। কেন বলা হয়? কারণ বাই পার্টি সিস্টেমে কোনো একটা পার্টির যদি আজকে অনাস্থা প্রস্তাবে রিমুভ হয়ে যায়, তাহলে বাকি থাকবে কি আর একটা দল। বাই পার্টি মানে কি? দুটো দল প্রধান, তাহলে আর একটা দল পড়ে থাকবে, সেই দলটাই তাহলে সরকার করবে। তাহলে যখন সেই দল সরকার করবে তার লিডার কি হবে? পিএম। তাই ওখানে অপোজিশন পার্টির লিডার হচ্ছে শ্যাডো পিএম, সবসময় সে বসে আছে ছায়ার মতো। যদি এখানে কোনো গড়বড় করে, সরকার পড়ে যায়, সঙ্গে সঙ্গে অপোজিশন পার্টির লিডার সে এবার পিএম হয়ে যায়। আর তার যারা মেম্বার রয়েছে অপোজিশন পার্টি, তারা হয়ে যাবে অপোজিশন পার্টি ক্যাবিনেট মেম্বার, মানে সরকারের ক্যাবিনেট মেম্বার হয়ে যাবে। এভাবে সেটাকে শ্যাডো ক্যাবিনেটের সঙ্গে তোলা। তো আমাদের ভারতবর্ষে এটা ক্রাইটেরিয়া প্রথমে ছিল না, 1977 এটাকে স্ট্যাচুটরি স্ট্যাটাস দেওয়া হয়েছে। 10% সিট যদি অপোজিশন থেকে কেউ জয়লাভ করে অ্যাটলিস্ট, তাহলে সেই দলের নেতা বা নেত্রীকে অপোজিশন পার্টির লিডারের স্ট্যাটাস দেওয়া। এভাবে প্রথম রাম সুহাগ সিং লোকসভা থেকে এবং এস.এন. মিশ্রা রাজ্যসভা থেকে অপোজিশন পার্টির লিডার হয়। আমাদের ভারতবর্ষে লোকসভাতে 1969 আগে কোনো লোকসভার অপোজিশন মেম্বারই লিডারই ছিল না, কারণ অপোজিশন বলে কথা ছিলই না কিছু, সবই কংগ্রেস জয়লাভ করতো। আস্তে আস্তে আমরা দেখবো সেন্ট্রাল এবং স্টেট গুলোতেও আস্তে আস্তে অপোজিশন পার্টি স্ট্রং হতে শুরু করে, এবং এখন অপোজিশন পার্টির যে লিডার হয় সে
বিশেষ ভূমিকা গ্রহণ করে তাকে একটা স্টেটাস দেওয়া হয়, দ্যাট ইজ সেম অ্যাজ ক্যাবিনেট মিনিস্টার। হি অর সি উইল গেট দ্য স্টেটাস অফ ক্যাবিনেট মিনিস্টার। তো এটা দিয়ে কোশ্চেন দেয় যে who will get the status of cabinet minister? So leader of the opposition party will get that. তো এই হচ্ছে আমাদের লিডার অফ দি অপোজিশনের বিষয়। এই মুহূর্তে লোকসভাতে অপোজিশন পার্টির লিডার রয়েছেন রাহুল গান্ধী। ওকে, এই যে আমাদের আমাদের রাজ্যে তো এই অপোজিশনের ব্যাপারটাকে আস্তে আস্তে মুছিয়ে দেওয়া হচ্ছে বা এরকম ভাবে। হ্যাঁ এটা টোটালটাই মানে আহ, অশিক্ষিত ভোটার হলে যেটা হয়, ভোটাররা ওভারঅল যদি শিক্ষিত না হয়, মানে সেই শিক্ষাটা গ্র্যাজুয়েশন না মাস্টার্স, দ্যাট নট ম্যাটার, তারা যদি পলিটিক্যালি অ্যাওয়ার না হয় তাহলে তারা পলিটিক্যালি অশিক্ষিত বলা যায়। তো সেই রকম অশিক্ষিত লোকজন যদি থাকে তাহলে অবশ্যই তাই করবে। এবং সেটা শুধু ওয়েস্ট বেঙ্গলে হয়েছে এরকম নয়, কিন্তু এটা আমরা দেখবো যে এখন যারা পাওয়ারে চলে যায় তারা এতটাই ক্ষমতা প্রয়োগ করে যে সেখানে অপোজিশনকে টিকতে দেয় না। এটা আসলে তাদের মানে পাওয়ারকেই এস্টাবলিশ করার একটা পন্থা, বা আমরা বলতে পারি এখানে অপোজিশন কিছুটা হলেও রুলিং এর সঙ্গে আপোষ করে নেয়, যেটা আমরা সেন্ট্রালে খুব ভালোভাবে দেখতে পাই। সেন্ট্রালে কোনো অ্যাক্টিভিটি যতক্ষণ না সেটা কার্যকরী হচ্ছে ততক্ষণ অবধি কেউ সেইভাবে বিরোধিতা করছে না। কার্যকরী হওয়ার পরে তখন দেখা যাচ্ছে জনগণের গায়ে লাগছে ছ্যাঁকা, তখন জনগণ সেটা বিরোধিতা করছে, আবার ঘুরে সেটা নিয়ে কোর্টে যাচ্ছে অ্যান্ড দেন স্টেপ নিচ্ছে। কিন্তু যখন ব্যাপারটা হয়েছে তখন তো সরকার পক্ষে হয়েছে, বিরোধীরা চোখের সামনে দেখতে পেয়েছে এটা হচ্ছে, তখন কেউ কিছু বলছে না। কিন্তু যখন ঘটে যাচ্ছে, সাধারণ মানুষ যখন বলছে তখন বিরোধীরা বলছে হ্যাঁ এইটা নিয়ে তো কথা বলতে হবে, চলো এবার, কারণ এটা জনগণ এবার খাচ্ছে। তার মানে এখানে কিছুটা হলেও অপোজিশন, এখন রুলিং পার্টি যেটা যারা হয় তারা অপোজিশন পার্টির সঙ্গে মানে ভাগ করে নেয়। মানে ব্যাপারটা এরকম যে জনগণের কাজকর্ম করার জন্য আমরা 100% ইনকাম করব। এই 100% ইনকামের মধ্যে আমরা যখনই যে রুলিং এ থাকবে সে পাবে 75%, আর যে অপোজিশনে থাকবে তাকে আমরা দিয়ে দেবো 25%। তাহলে কোনো অসুবিধা নেই, আজকে টিএমসি আছে, সে অপোজিশন আছে, সে 25% পেয়ে যাচ্ছে, আর রুলিং এ আছে বিজেপি, সে 75% পাচ্ছে। আবার 5 বছর পরে দেখা যাচ্ছে যে টিএমসি ক্ষমতা চলে গেলো, তো সে তখন 75% পাবে, আর অপোজিশনে চলে যাবে বিজেপি, সে যখন 25%। তার মানে এখানে একটা আপোষ করার মতো অ্যাক্টিভিটি না হলে এত কিছু মানে বিরোধিতা করার রয়েছে, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি কোনো বিরোধিতা করার জিনিসই খুঁজে পায় না। এবং খুঁজে পাই না শুধু নয়, সেটা নিয়ে যে একটা জনমত তৈরি করা, সেই পাবলিক ওপিনিয়ন তৈরি করারও কোনো ব্যবস্থা নেই। ওই একমাত্র আছে আমাদের সবারই কমন জায়গা, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, সেখানে গিয়ে কেউ কিছু একটা বললো, ব্যাস, তারপরে এটা নিয়ে ডিসকাশন হলো, ব্যাস, ওখানেই শেষ। মানে এটা যে মোবাইলের বাইরেও যে লাইভ আছে, সোশ্যাল নেটওয়ার্কিং এর সবাই যে ইউজ করে না, এই বেসিক সেন্সটাও নেই। তার জন্য এখন আমরা দেখতে পাই রাহুল গান্ধী টুইট করে বিরোধিতা করে। কোথায় আন্দামানে কি সমস্যা হয়েছে, টুইট করে। ভাই টুইটার কে ইউজ করে? যে ঠেলা গাড়ি টানে বা যে কুলির কাজ করে সে সবাই টুইটার ইউজ করে। তো তাহলে বিরোধিতা করতে গেলে একদম মাঠে নেমে বিরোধিতা করতে হবে, এই তো নেই তো আমাদের ইন্ডিয়াতে। এটা শুধু ইন্ডিয়া নয়, যে কোনো ডেভেলপিং কান্ট্রিতেই নেই। এই পর্যন্ত ক্লিয়ার সবার? Yes, sir. ওকে, নেক্সট হচ্ছে সুপ্রিম কোর্টের একটি কেস, যেটা 2023 সালের কেস। ওই মানে আমাদের যে ইলেকশন কমিশনারদের অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত, ইলেকশন কমিশনের অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত যেটা ওই রেকমেন্ডেশনের কথা বলা হয়েছিল, সেই রেকমেন্ডেশনের বিষয়টার উপর সুপ্রিম কোর্টে কেস হয়। এবং সুপ্রিম কোর্ট বলে যে এই কমিটিটা কনসিস্ট হওয়ার ক্ষেত্রে আপ টু যতক্ষণ না ল তৈরি হচ্ছে ততক্ষণ অব্দি কে কে থাকবে, প্রাইম মিনিস্টার থাকবে, লিডার অফ দি অপোজিশন থাকবে, আর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকবে। এটাকেই 2023-এ আইন করে ওই জায়গাটা চেঞ্জ করে দিয়ে চিফ জাস্টিসের জায়গায় ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টারকে অ্যাড করে দিয়েছে। তার আগে এই অনুপ বার্নওয়াল কেস, এই মামলাতে সুপ্রিম কোর্ট এটা ডিক্লেয়ার করেছে। আমার এই কথাতে কোনোভাবে ওখানে একটা গুগল মিটে অ্যাক্টিভ হয়ে গেছে। স্যার তাহলে কি 2023-এর আগে এখানে চিফ জাস্টিসই ছিল? হ্যাঁ, যত ওই 2023-এ আইন তৈরি হওয়ার আগে পর্যন্ত চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিল। আচ্ছা, দিয়ে 2023-এ সেন্ট্রাল গভর্নমেন্ট আইন করে বলে দিল যে আর চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার দরকার নেই আমাদের, আমরা ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টারকে দিয়ে কাজ করে দেবো। তাহলেই তো স্যার 2-1 হয়ে গেল। হ্যাঁ সেটাই তো, মানে এখানে দরকারই ছিল না এরকম করার, মানে জাস্ট
আইওয়াস করা, যে দেখো আমরা কত সুন্দর সিলেকশন কমিটি রেকমেন্ডেশনের ভিত্তিতে ইলেকশন কমিশনকে অ্যাপয়েন্ট, আলটিমেটলি প্রধানমন্ত্রী অ্যাডভাইসেও যায় এখানে 3 মেম্বারের সিলেকশন কমিটির বক্তব্য। না এরপরেই কি স্যার জ্ঞানেশ কুমার এসেছে? হ্যাঁ, জ্ঞানেশ কুমার তারপরে আচ্ছা, মানে এইভাবেই জ্ঞানেশ কুমারের অ্যাপয়েন্টমেন্ট। ওকে, আর কিছু কারোর কোয়ারিজ আছে? স্যার আমার একটা কোয়ারি আছে, বলছে চিফ হুইপ তাহলে যে পার্টি থেকে বিরোধী যা ক্ষমতায় বসে আর কি, অপোজিশন পার্টি থেকে যে চিফ হুইপ সিলেক্ট করে, চিফ হুইপ তাহলে উনি ওনার কাছ থেকে কি হুইপ জারি করা, ওটা মানে একটা উনি আলাদা, কি? হুইপ কনসেপ্টটা একই, মানে ব্যাপারটা একই, কিন্তু চিফ হুইপ শুধু যে এটা করে তা নয়। ধরো আজকে রাজ্যসভার কোনো একটা সিটে ভোট হচ্ছে, এই রাজ্যসভার সিটের যে ভোট হয় এটা ওপেন ব্যালটে ভোট হয়। ওপেন ব্যালট মানে হচ্ছে আজকে যদি রাজ্যসভার ভোটে এমএলএরা ভোট দিচ্ছে, পশ্চিমবঙ্গের এমএলএরা, তাহলে ধরো 13 জন এমএলএ মিলে একটা সিটে ভোট হচ্ছে, যে 13 জনের মধ্যে 8 জন আছে বিজেপি, 8 জন আছে টিএমসি, আর 3 জন আছে বিজেপি, 9 10 11, আর 2 জন আছে আইএনসি। সিটে 3 জনেই দাঁড়িয়েছে, একজন বিজেপি ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, একজন টিএমসি ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, একজন আইএনসি। স্বাভাবিকভাবে কি এখানে কে জেতার কথা? টিএমসি। হুম, হুম, একদম। তো এইখানে যে এরা এই 8 জন যে টিএমসি কে ভোট দিয়েছে, সেটা দেখার তো একটা লোক থাকতে হবে। এই চিফ হুইপের কাজ হচ্ছে সবারই ব্যালট পেপারকে চেক করা, কি কারণ এটা তো সিঙ্গেল ট্রান্সফারের ভোট হচ্ছে, সবাই তো চয়েস ভোট দিয়েছে না, এ কে ফার্স্ট চয়েস দিয়েছে, না না সরি, এরা তো একে ফার্স্ট চয়েস, টিএমসি কে ফার্স্ট চয়েস দেবে, সেকেন্ড চয়েস দেবে হয়তো আইএনসি কে, যেহেতু এখন পরিচয় হয়ে গেছে, আর থার্ড চয়েস বিজেপি কে। তো এইভাবে এদের প্রত্যেকে ব্যালট পেপার চেক করবে তারা কাকে আচ্ছা, ভোট দিয়েছে। এইরকম কাজগুলো এই চিফ হুইপ করে। আরো যে তার মানে এই অর্ডারটাও নিশ্চয়ই চেক করে তাহলে, যে সেকেন্ডে বিজেপি কে দিয়ে দিলে কিনা বা ফার্স্টে বিজেপি কে দিয়ে হ্যাঁ, দিলে কিনা, অবশ্যই এই অবশ্যই অর্ডারটাও চেক করে, নিশ্চয়ই। সব চেক করে, অবশ্যই চেক করে। খোলা খোলা বলেই তো দিয়েছি ওপেন ব্যালট ভোট, এটা আগে ছিল না, ওপেন ব্যালট পরবর্তীকালে করা হয়েছে। কারণ ওইখানে ওই যদি ক্রস ভোট দিচ্ছিল পরে বোঝা যাচ্ছিল না তো, না ওখানে তো আর ব্যালট পেপার একবার পড়ে গেলে তো সেটা নিয়ে আর খোঁজা যায় না যে এটা কার কার ব্যালট পেপারের ভোট। মানে ওইভাবে তো নাম্বারিং করা থাকে না যে অমুক ব্যক্তি এই ভোটটা দিয়েছে, সব মিশে গেলে কে দিয়েছে কাকে কেউই বুঝতে পারবে না। তাই ওই জন্য চিফ হুইপের কাজ হচ্ছে গিয়ে গিয়ে চেক করা ব্যালট পেপার। আচ্ছা, মানে যখন ভোট দিচ্ছে তখনই গিয়ে গিয়ে চেক করা। হ্যাঁ, ভোট জমা দেওয়ার আগে চেক করা। দেওয়া হয়ে গেছে, দেওয়ার সময় যা হাঁ করে বসে থাকবে না, দেওয়া হয়ে যাওয়ার পরে গিয়ে চেক করবে, তারপরে ওকে আছে দেওয়া। ওকে, আর কিছু কারো কোয়ারিজ আছে? তারা যে এখানে স্টপ করলাম। স্যার ওই বৃহস্পতিবারে কি